আমি আমার চলচ্চিত্রে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে গণহত্যা হয়েছিল, যেসব জেনোসাইড হয়েছিল এবং আমার ছবিতে যেভাবে আমি তা দেখিয়েছি, সেগুলো নিয়ে আজকে আলাপ করব। চেক ঔপন্যাসিক মিলিন্দ কুন্ডেরা একটা কথা বলেছিলেন যে স্ট্রাগল অফ পিপল এগেনস্ট পাওয়ার ইজ মেমোরি এগেনস্ট ফরগেটিং। ক্ষমতার বিরুদ্ধে মানুষের সংগ্রাম হচ্ছে বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতির সংগ্রাম। 1971 সালে আমাদের এই জনপদে, এই দেশে ভয়াবহ সব গণহত্যা হয়েছিল। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সরকার এসছেন, তারা এই বিষয়গুলি অত বড় করে হয়তো আনেননি, কিন্তু জনগণের স্মৃতিতে সেগুলো রয়ে গেছে। তা আমাদের শিল্পী হিসেবে তো দায় থাকে সেগুলো তুলে ধরার। তো আমার বেশ কয়েকটি ছবিতে আমি সেই চেষ্টা করেছি। 1971 অনেক কিছুই একসাথে আমাদের জাতির জীবনে। এটা একটা জাতির স্বাধীনতা সংগ্রাম, মুক্তির আন্দোলন, আবার একই সঙ্গে এটা পৃথিবীর নৃশংসতম গণহত্যার একটা। এর চেয়ে বড় বড় গণহত্যা হয়তো হয়েছে বেলারুশিয়ায়, পোল্যান্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, কম্পুচিয়ায়, কিন্তু এগুলো হয়েছে বেশ কয়েক বছর ধরে অনেক বড় বড় সব দেশে। বাংলাদেশ মাত্র 54,000 বর্গমাইল, তৎকালীন পূর্ব পাকিস্তান বা পূর্ববঙ্গ, সেখানে মাত্র 9 মাস সময়ে প্রায় 30 লক্ষ মানুষকে হত্যা করা। এরকম এত ব্যাপকতা, নৃশংসতা আর গণহত্যা পৃথিবীতেই কম হয়েছে। তো আমার নিজেরও কিছু অভিজ্ঞতা আছে। আসলে আমরা তো তখন মোটামুটি তরুণ আর কি, তো সব কিছু বোঝার বয়স হয়েছে। 1971-এ যখন বাংলাদেশ স্বাধীন হলো 16ই ডিসেম্বর, আমি খুলনাতে ছিলাম। তো বাংলাদেশ 16 ডিসেম্বরে স্বাধীন হলেও খুলনা স্বাধীন হয়েছিল 17 ডিসেম্বর, কারণ খুলনার যিনি মিলিটারি কমান্ডার ছিলেন পাকিস্তান আর্মির ব্রিগেডিয়ার হায়াত, তিনি আত্মসমর্পণ করতে চাইছিলেন না। 17 তারিখ খুলনা স্বাধীন হয়। তো স্বাধীন হওয়া মাত্রই আমরা সবাই ছুটে যাই গল্লামারি বলে একটা জায়গায়, কারণ আমরা ওই 9 মাসেই জানতাম যে, আমরা দেখেছি ট্রাক ভরে ভরে মানুষ নিয়ে যাওয়া হচ্ছে, এবং সব জানতাম যে গল্লামারিতে মানুষদের মেরে ফেলা হতো। এটা খুলনার দক্ষিণে ময়ূরী নদীর পাড়ে বিল, তখন একদম পুরোই বিল ছিল, এবং এটা একটা আতঙ্কের জায়গা ছিল। গল্লামারি বললেই মানুষ ভয়ে কাঁপতো সে সময়। তো আমরা ছুটে যাই, দেখি যে খাল আছে রাস্তার পাশে, খালের ওপারে মৃতদেহ মৃতদেহ, যত দূর চোখ যায় মৃতদেহ। দূরের গুলি একটু সাদা সাদা হয়ে গেছে, মানে শুধু হাড়গোড় কঙ্কাল দেখা যাচ্ছে, এবং কাছের গুলি অনেক নতুন মারা বোঝা যাচ্ছে লাশ, এবং বেশ কিছু কুকুর তারা এইসব লাশ খাচ্ছে। সে একটা অমানবিক একটা বিষয়। তো আমাদের যারা একটু বড় ভাই ছিলেন, বয়স্ক মুক্তিযোদ্ধা, তাদের একটা কাজ ছিল এইসব যুদ্ধের পরে, স্বাধীন হওয়ার পরে এইসব কুকুরগুলোকে গুলি করে মারা তাদের অস্ত্র ছিল, যাতে আরও লোকালয়ের মধ্যে না আসতে পারে। তো এই হচ্ছে আমার একটা অভিজ্ঞতা। আর একটা অভিজ্ঞতা হচ্ছে যে বাংলাদেশ ডিসেম্বরে স্বাধীন হলেও মিরপুর স্বাধীন হয়েছিল কিন্তু মার্চ মাসে। তো আমরা ছুটে দেখতে গেছি মিরপুরে, কি জানতাম মিরপুরে ভয়াবহ সব গণহত্যা হয়েছে। তো আমার কয়েক বন্ধু, আমার মনে আছে যে এখন যেটা শিয়ালবাড়ি বা বুদ্ধিজীবী যেটা গোরস্থান আছে, ওর কাছে স্মৃতি পেছনে ওই জায়গাগুলো খুব ছিল, মানে কিছুটা জলাভূমি, কিছুটা ডোবা, উবড়া খুবড়া, এরকম একটা খুব কিছুটা ঝোপঝাড়, অসংখ্য অসংখ্য মানুষের লাশ। ওখানেও যত দূর দেখে গেছে, কোনো ডোবায় একটা লাশ, দুটো লাশ, 5টা লাশ এরকম দেখেছি। দূরের গুলি একটু সাদা ওই কঙ্কালের মতো, কাছের গুলি একটু কম। কিন্তু যখন এগুলো দেখছি একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে, হঠাৎ আমি একটু অনুভব করলাম, একটু অশরীরী অনুভূতি হলো। অনুভব করলাম আমি যেখানে দাঁড়িয়ে আছি, আসলে আমার পাটা ওটা একটা মৃতদেহের উপর, মানে কঙ্কাল হয়ে গেছে, এখনও কিছু নেই, মাটির সঙ্গে মিশে আছে, কিন্তু আমার পাটা দুটো ওই যে বুকের পাঁজরের হাড় আছে না, ওর মধ্যে কোথাও আটকেও গেছে আমার পাটা তুলতে। আমার এরকম একটা অস্বাভাবিক অনুভূতি হলো। মানে এগুলো তো আমরা দেখেছি, 1971 গণহত্যা এই দেশের মানুষ দেখেছে, প্রত্যক্ষ করেছে, তাদের যাপিত জীবনের অংশ। তো সে কারণে এই 71 গণহত্যা হয়তো আমার ছবিতে বারবারই এসছে। তো আমার যে কয়েকটি, কারণ এটা আমার চেতন অবচেতনে আমাকে তাড়িত করেছে সবসময়। আমি শুধু আমি না, আমার মনে আমার প্রজন্মের গোটা
বহু অসংখ্য ফিল্ম মেকার, সাহিত্যিক, কবি সবাইকেই এই ৭১-এর গণহত্যা তাড়িত করে বেরিয়েছে। তো আমার ৪টে কাহিনী ছবি, নদীর নাম মধুমতি, রাবেয়া, জীবনঢুলি এবং রূপসান্দতির বাকি কিছুটা, আমি এই ৭১-এর গণহত্যার বিষয়টি এসছে এবং ৫টি প্রামাণ্যচিত্রে বেশ বড়োভাবে এসছে। স্মৃতি ৭১, ৭১-এর বুদ্ধিজীবী হত্যা নিয়ে গণহত্যা, এবং ১৯৭১, এটাকে আমরা একটা মেগা প্রামাণ্যচিত্র বলি, কারণ প্রায় ৩.৫ ঘন্টার দীর্ঘ একটি গলির আত্মকাহিনী, শাঁখারীবাজারে যে গণহত্যা হয়েছিল, গলি পুরন ঢাকার, তাজউদ্দিন আহমেদ, নিঃসঙ্গ সারথি এবং স্বপ্নভূমি আরেকটি ছবি। এই সবগুলোতে ৭১-এর গণহত্যা কোনো কোনো দিক উল্লেখিত হয়েছে বা দেখানো হয়েছে। তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বললাম যে ১৯৭১ একটা ৩.৫ ঘন্টার ছবি আমি কেন বানাতে চাইলাম, হয়েছিল কি, আমি একবার লন্ডনে একটা বইয়ের দোকানে আমি একটা বই দেখলাম, মেজর জেনোসাইডস অফ দ্য 20th সেঞ্চুরি। আমি তো খুশি হয়ে গেলাম যে এইবার আমি বাংলাদেশের গণহত্যা নিয়ে অনেক কিছু জানতে পারবো, কারণ জানেন তো বিদেশিরা, শ্বেতাঙ্গরা যেটা নিয়ে গবেষণা করে খুব গভীরে, মননশীলতার সঙ্গে, সততার সঙ্গে গবেষণা করে। তো আমি বইটা আগ্রহ নিয়ে পড়লাম, অনেক কিছু নতুন জানবো বাংলাদেশের গণহত্যা সম্পর্কে। পাতার পর পাতা উল্টে যাচ্ছে, আছে অন্যান্য সব দেশে গণহত্যা আছে, এটা তো কম্পুচিয়ার গণহত্যা আছে, রুয়ান্ডার গণহত্যা আছে, বসনিয়ার গণহত্যা আছে, এমনকি গত শতকের আগে ওই তুর্কিরা প্রায় ৫ মিলিয়ন আর্মেনিয়ানদের মেরেছিল, সেটা আছে। হলোকস্ট তো বইটার প্রায় অর্ধেকই, মানে জার্মানদের ইহুদি নিধন, কিন্তু বাংলাদেশে কোনো উল্লেখই নাই। খুব স্তম্ভিত হয়ে গেছিলাম। আমি ওই বইয়ের দোকানে বসেই ঠিক করি যে আমি অন্য কাজ বাদ দিয়ে আমি এই ৭১-এর গণহত্যা নিয়ে বা মুক্তিযুদ্ধ নিয়ে একটা গবেষণা করব এবং তাই ছবিটা তৈরি করব। ১৯৭১ নামে প্রামাণ্যচিত্র। আমাদের প্রায় ৭ বছর লেগেছিল। তো আমরা যেসব কিছু বড় বড় গণহত্যা দেশে হয়েছিল সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। তো আমরা উদাহরণ হিসেবে কয়েকটি গণহত্যা দেখাই। আমরা প্রথম যেটা দেখাবো, যেটা ঢাকায় হয়েছিল, অপারেশন সার্চলাইট। পাকিস্তানি জেনারেলরা অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে বসে ঠিক করেছিল এই ঢাকা শহর সহ অন্যান্য বড় শহরগুলিতে তারা একটা ব্যাপক গণহত্যা চালাবে, সাধারণ মানুষদের হত্যা করবে, যাতে বাঙালিদের এই স্বাধীনতার স্পৃহাকে দমন করা যায়। তো আমরা একটু দেখি অপারেশন সার্চলাইটে, যেখানে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়, ইপিআর ক্যাম্প তখন যেটা ছিল হেডকোয়ার্টার, ধানমন্ডি ২ নম্বর রোডের কাছে রাজারবাগ পুলিশ লাইন হেডকোয়ার্টার এবং পুরনো ঢাকায় তারা এই গণহত্যাগুলি চালায়। আমরা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পুরনো ঢাকার হিন্দুধ্বসিত এলাকাগুলি, শাঁখারীবাজার, তাঁতীবাজার, এসব অঞ্চলের কিছু সাক্ষাৎকার এবং ফুটেজ আপনাদের দেখাই। 19শে মার্চ সিদ্ধান্ত হয়ে গেল ক্র্যাকডাউন হবে, এবং তখনই খাদিম হোসেন রাজা একটা হালকা নীল কাগজে পেন্সিল দিয়ে অপারেশন সার্চলাইট নাম দিয়ে উনি 19 তারিখে এটা লেখা শেষ হয়ে গেল রাত্রেবেলা। 20 তারিখে চিফ অফ স্টাফ জেনারেল হামিদের সাথে বসলেন এটা অ্যাপ্রুভ করানোর জন্য। জেনারেল হামিদ পুরোটা প্ল্যান শুনে অ্যাপ্রুভ করে দিলেন। 20শে মার্চ মনে করেন ইয়াহিয়া খান অ্যাপ্রুভ করল। পাকিস্তানি জেনারেলরা বিভিন্ন ক্যান্টনমেন্টে ঘুরে ঘুরে তাদের গোপন সমর পরিকল্পনাটা পৌঁছে দেন। 24 তারিখে যখন গেলাম, আমি বললাম, দেখেন, এটা এখন আমরা তো অনেক চুলচেরা আলোচনা হয়েছে, ড্রাফটিং হয়ে গেছে, এখন আমরা বসে একটা চূড়ান্ত করে ওই ইয়াহিয়া বঙ্গবন্ধুর সঙ্গে বসে এটাকে এখন ফাইনাল করতে পারে। ওদের যদি কিছু কাটছাট ওরা করবেন, আমরা কাজটা শেষ করে দিই। তো কর্নেলিয়াস দেখলাম যে বললো, হ্যাঁ, ইয়েস, দ্যাটস এ গুড আইডিয়া। পীরজাদা বলে যে, নো জাস্টিস, প্লিজ, উই মাস্ট ফার্স্ট সিট অ্যামং আওয়ারসেলভস এন্ড দেন উই উইল টেলিফোন দেম এন্ড মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। সেটা হলো 25 তারিখ। বিশ্বাস করেন, আমি খালি এনাকে ফোন করছি, যেখানে কেউ ফোন করেছে 32 নম্বরে, ওরাও ওখানে ফোন ছিল, ওখানে কেউ ফোন করেছে, এবং বঙ্গবন্ধুর সঙ্গে আমার শেষ কথা রাত 10টা। কি ফোন টোন এসছিল? আর ফোনটা আসেই নাই। 24শে মার্চ আপনার হঠাৎ করে এই জেনারেল খাদিম হোসেন রাজা আর জেনারেল মিঠা দুইটা হেলিকপ্টার নিয়ে দুইজন জেনারেল গিয়ে আমার সেন্টার ওখানে নামলো, এবং ওদের সঙ্গে
ব্রিগেডিয়ার আনসারিও গেল। জেনারেল খাদিম হোসেন রাজা আমাকে বললো যে মজুমদার ওই প্রেসিডেন্ট উইল অ্যাড্রেস অল সিনিয়র অফিসার্স টুডে, হ্যাঁ, অ্যান্ড ইউ আর অলসো রিকোয়ার্ড টু অ্যাটেন্ড। তো আমার একটু ইয়ে লাগলো যে খাদিম হোসেন রাজা তো আমার কমান্ডার না, হ্যাঁ, আমার কমান্ডার তো হলো আনসারি আর টিকা খান। তো আমি টিকা খানকে টেলিফোন করলাম ওই ম্যাচ থেকেই, স্যার এরকম এরকম ব্যাপার, দ্য ডিপ কমান্ডার আমাকে বলতেছে যে আমি ঢাকা আসবো না, রাত্রে নাকি प्रेसिडेंट साहब सीनियर को ऑफिसरদের एड्रेस, हाँ 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 तुमको आना पड़ेगा, हाँ ज़रूर आ जाओ, फिर तुमको मीटिंग के बाद फिर तुमको वापस भेज दिया जाएगा। ওখানেই মজুমদারকে প্রত্যাহার করে নিয়ে আসা হলো চিটাগাংয়ের দায়িত্ব থেকে, এবং ওখান থেকে রাখা হলো ব্রিগেডিয়ার আনসারি পশ্চিম আসনে ব্রিগেডিয়ারকে। আনসারি ওখানে নেমেই দায়িত্বভার গ্রহণ করে ফেললেন এবং সোজা চলে গেলেন পোর্টে, এবং সেখানে গিয়ে ঘোষণা দিলেন that the ammunition from Swat must be unloaded at all cost। এই শুরু হলো প্রচণ্ড সংঘর্ষ। প্রথমে তারা ইপিআরের আমার যে সৈন্যগুলো ছিল তাদেরকে গুলি করে মেরে ফেললো পোর্টে, এবং যারা যারা বাধা দিচ্ছিল সবাইকে মেশিন গান দিয়ে গুলি করে মেরে ফেললো। এটা 24শে মার্চ, মানে পরিস্থিতি কিন্তু 24শে মার্চ পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। ঢাকায় ওরা কিছুই জানছে না। ইপিআরের আমার হিসাব মতো প্রায় 30 জনকে তারা গুলি করে মেরে ফেলেছে। বন্দর শ্রমিক কত মার্চে কেউ বলতে পারবে না। 25শে মার্চ বিকেলে প্রেসিডেন্ট ইয়াহিয়া গোপনে ঢাকা ত্যাগ করলেন। আমি সেখানে দাঁড়িয়েছিলাম, আমি আশ্চর্য হয়ে দেখলাম যে তার কিছুক্ষণ পরে একটা কালো মতো গাড়ি, বড় গাড়ি, আর তার সাথে দু একটা গাড়ি বোধহয় ছিল, এসে তারনাকে দাঁড়ানো একটি 707 বোয়িংয়ের কাছে এসে দাঁড়ালো, এবং সেই গাড়ি থেকে নামলেন ইয়াহিয়া এবং আরও 4-5 জন তার সঙ্গী। প্লেন ওরা সঙ্গে সঙ্গেই আমি বিভিন্ন জায়গায় ফোন করলাম, জানিয়ে দিলাম যে জেনারেল ইয়াহিয়া এই মাত্র চলে গেল। 25 তারিখে বঙ্গবন্ধু বললেন আমি কোথাও যাব না, কারণ আমি জনগণের নেতা। জনগণের নেতা যদি আত্মগোপন করে সমস্ত মানুষকে ওরা আমাকে খোঁজার জন্য মেরে ফেলবে। এবং আমরা নিজেরও জানতাম যে বঙ্গবন্ধুর চারপাশে তখন ওই সেনাবাহিনীর ছদ্মবেশে, মানে এজেন্সির লোকজন সব প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার পরে লাস্ট আমাদের আগে ডক্টর কামাল এবং ব্যারিস্টার আমিরুল ইসলাম বঙ্গবন্ধুর সাথে আগে চলে গেলেন। ঠিক তারপরেই আমি আর মুনি ভাই গেলাম, এবং বঙ্গবন্ধু নিচেই ছিলেন। আমাকে 5000 টাকা দিলেন। সেই টাকা দিয়ে আমাদের দুজনের গায়ে হাত রেখে তিনি বলেছিলেন যাও, জানি না আমার কবে দেখা হবে। এবং তিনি মৃত্যুকে আলিঙ্গন করার জন্য কিন্তু তিনি থেকে গেলেন। আমরা তখন 32 নম্বরে গেছি, তো ঢুকেছি ভেতরে ঘরে, উনি যে খাওয়ার ঘর পেছনে ওখানে বসা, আহমদ ফজলুর রহমান বসা, খুব সম্ভব কমান্ডার মজ্জামও ছিল, যিনি ওই রাত্রে মারাও গেছে। তো আমরা ঢুকেছি, বঙ্গবন্ধু তোমরা এখানে কি করছো, তোমরা এখনো যাওনি, যাও 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 যাও। উনি তাড়াতাড়ি ঢুকে মনে হয় আমাদেরকে ধাক্কা দিয়ে বের করছেন। তো আমরা বলছি না না আমরা যাচ্ছি, আমরা তাইন ভাইয়ের যাওয়ার বাসার পথে, কিন্তু আপনার জাস্ট জানতে চাইছি আপনি কী করছেন। ধরুন আমার একটা চিন্তা করো না, আমি আমার যা করছি তোমরা এক্ষুনি যাও, বুঝছো না, তোমরা যাও, এবং এখন থেকে তো আমরা স্বাধীন, এখন তোমাদের অনেক দায়িত্ব আছে, তোমরা যাও। যে আমাদেরকে ওই কোলাপসাল গেট পর্যন্ত এসে আমার বারবার বলছি যে আপনার কী হবে না, আল্লাহর ভরসা, আমার তো চিন্তা করো না, তোমরা যাও। তো আমাদেরকে গাড়ি তুললেন, আমরা গেলাম 7 মসজিদ রোডে, ওখানে তাজউদ্দিন সাহেবকে পেলাম। এর ভিতরেই সমস্ত শহরটা অন্ধকার হয়ে গেল। কিছুক্ষণ পর তাজউদ্দিন সাহেব এলে একটা সাইড ব্যাগ আর একটা বড় একটা গান, রাইফেল আর একটা পিস্তল। 25শে মার্চ রাত 11:30টায় 57 ব্রিগেডের ব্রিগেডিয়ার জাহানজেব আরবাব খানের নেতৃত্বে পাকিস্তানি ট্যাঙ্ক ও সাজোয়া বাহিনী ঢাকার পথে নেমে পড়ল। বাঙালি নিধনের এই সামরিক পরিকল্পনাই ছিল বঙ্গবন্ধুকে গ্রেপ্তার, ঢাকার পিলখানার ইস্ট পাকিস্তান রাইফেলস ইপিআরের হেডকোয়ার্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজারবাগের পুলিশ হেডকোয়ার্টার্সে আক্রমণ। শুরু হল পৃথিবীর ইতিহাসের নৃশংসতম এক গণহত্যা। পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ বা কমান্ডো বাহিনী ধানমন্ডির 32 নম্বর রোডের বাসা থেকে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে। সাংকেতিক বার্তা পাঠানো হয়, দ্য বিগ বার্ড ইজ ইন কেজ,
ভিতরে জেনারেলি 300-400 লোকের বেশি থাকে না। কোয়েটার থেকে আর্মি ইউনিট মুভ করলো বাই এয়ার স্টেশন ইন পিলখানা 1st March 1 ইনফেন্ট্রি ব্যাটালিয়ন, এখানে থাকে না অ্যাবাউট 1200 পিপল। এটা বেলুচ রেজিমেন্ট, একটা বেলুচ রেজিমেন্ট। পিলখানার ভিতরে যে অ্যাকশনটা হবে এদের দ্বারাই করানো হয়েছে, প্ল্যান করানো হয়েছিল। তো অফিসার, ডিউটি অফিসার গিয়ে স্ট্যান্ড টু করলো, স্ট্যান্ড টু করার পরে ফল ইন করলো সবকে। ফল ইন করার পরে আর্মি গিয়ে ওদের ঘেরে ফেললো, ঘেরে ওদিকে ডিসার্ন করলো। ওই যে ট্রুপস আছে, দে আর অকুপাইং দি এরিয়া, ফায়ারিং করতে 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 যাচ্ছে। বাঙালি যারা ফালাইতে পারছে ওয়ালের উপর দিয়ে ফালাইয়া এদিকে দিয়ে ফালাইছে, আর যারা ফালাইতে পারে ধরা পড়ছে, আবার 50 to 60 ধরা পড়ছে। 11টার দিকে আমাদের এই অ্যাটাক হইল। কমলাপুর এই দিক থেকে এক পার্টি আসছে, আর এক পার্টি আসছে ফকিরপুলের এই দিক থেকে। তখন আমি ওখান থেকে চিল্লাইতে ম্যাগজিন গার্ডের দিকে আসি আর বলি, ম্যাগজিন গার্ড চিল্লাতে ম্যাগজিন গার্ড উপস্থিত হয়। সেন্ট্রির কাছে জিজ্ঞাসা করি, সেন্ট্রি আমাকে বললো ম্যাগজিন গার্ড হাবিলদার ছিল, কিন্তু এখন তো দেখি না পেয়ে আমি তখন আবার ম্যাগজিন গার্ডে চলে যাই। যাওয়ার পরে আমি কেউ না পেয়ে নিজেই উত্তেজিত হয়ে আমি তখন আমার অ্যালার্ম ঘন্টা বাজাতে থাকি। যখন আমি অ্যালার্ম পিটানো আরম্ভ করলাম তখন সমস্ত ফোর্স ধর করে নিচে নামিয়ে আসা আরম্ভ করলো। এটা ইমার্জেন্সি জিনিস। তারপরে এখান থেকে দৌড় পারিয়ে কিন্তু আমি চলে গেছি চাবি আনার জন্য, কিন্তু দেখা গেলো চাবি আনিয়ে পেলাম না। তখন আমি বললাম তালা তোমরা গুলি করো। যখন এই ভাঙ্গা হয়ে গেল তখন এইগুলো গুনে দেওয়ার সময় নেই। 303 যে নিছে 20 রাউন্ড করে খালি গুলি হাতে দেওয়া হয়েছে, 20 রাউন্ড করে গুলি হাতে দেওয়া হয়েছে, আর একটা রাইফেল দেওয়া হয়েছে। বাস নিয়ে যার মতো নিয়ে, যাতে কেউ লুঙ্গি পরে আছে, কেউ পোশাক পরে আছে, এই অবস্থায় এসে সবাই নিয়ে গেছে। আমি যেমন ছাদে ছিলাম 4তলা, তখন এটা 5তলা হয় নাই, 4তলা ছাদের দিকে আমি গুলি করছি। এই কেউ জানলা দেয় ব্রেকের থেকে গুলি করতেছে। ওরা ব্যবহার করছে এলএমজি ব্যবহার করছে, চাইনিজ এলএমজি। তারপর 30 বর্নিং 250 গুলি থাকে, যেগুলো হলে ভয়ার মানে 10 মিনিট 15 মিনিট চলতেই আছে। তারপরে ওই 2 ইঞ্চ মোটার, 3 ইঞ্চ মোটার এই বিল্ডিংয়ের মধ্যে মারছে। যখন ডিফেন্স উড্ডুল না করতে পারছে তখন ওরা ট্যাঙ্ক নিয়ে আসছে, মালিবাগ হয়ে আসছে। এই ট্যাঙ্ক মালিবাগ নিয়ে আসছে। আমাদের ছিল 303 আর Mark 4, এই ছাড়া কোনো অস্ত্র ছিল না। 4 থেকে 4.5 ঘন্টা প্রতিরোধ ছিল, তখন ফর্সা হয়ে যায়। আজান দিয়ে দিছে। এই আজানের পরে সেলিং করছে, সেলিং করে ওইটার মধ্যে আগুন ধরিয়ে দিছে মৌলভীবাজার বেলার মধ্যে। সেল যখন মারছে তখন আমাদের ব্যারাকের ভাঙ্গে যে ভিতরে পড়ে ওই রিজার্ভ অফিসে আগুন ধরে গেল, ধাও করে আগুন ধরে গেল। পুরো রাজারবাগ আলো হয়ে গেল একেবারে। আগুন একেবারে সারা ঢাকা শহর তো দেখা গেছে। পরে সব লোকের মনোবল নষ্ট হয়ে গেল পুলিশের, যে আমরা তো আর পারবো না। তখন সবাই যে ফিলে পারছে, কারণ ওই ফ্যামিলি এই পাশটা খোলা ছিল, ওইখান থেকে ক্রলিং করে যাইয়া চামিলিবাগের ভিতরে যায়। হয়তো বা 100 কি 150 এরকম মারা যেতে পারে, আর বরাবর ছিল 150 লোক। পাকিস্তান সেনাবাহিনীর বিশেষ লক্ষ্যবস্তু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের কেন্দ্র ইকবাল হল, বর্তমানে সার্জেন্ট জহুরুল হক হল। এছাড়া লক্ষ্যবস্তু ছিল হিন্দু ছাত্র অধ্যুষিত জগন্নাথ হল। will be demolished. Highest control wants to know as to what type of opposition has been faced in areas Jagannath, Iqbal and Liaquat. Initially, a lot of fire was received from Jagannath and Iqbal Hall. What do you think would be the approximate number of casualties of the university? What will be the number killed, or wounded, or captured? Over. Approximately 300. What? Well done. 300 killed, or anybody wounded, captured? Over. I believe only in one thing. It's 300 killed. রাত্র অনুমান 12টা থেকে 1টার মধ্যে পাক আর্মিরা হল ঘেরাও করে ইনডিসক্রিমিনেটলি গুলি শুরু আরম্ভ করছে। তো আমাদের 3 তলার উপর গুলির আঘাত ঝরঝরে রুমের ভিতরে এই যে কাছের টুকরো এবং একটা অভাবনীয় একটা চিন্তার বাইরে একটা ইয়ে শুরু হয়ে গেল। তখন আমি আর সত্যরঞ্জন করলাম কি, যে চিন্তা করলাম যে এখানে থাকা যাবে না, চলো ক্রলিং করে আমরা ছাদের উপর উঠে গেলাম। গ্রাউন্ড ফ্লোরে যে সমস্ত ছাত্র ছিল এবং কেউ ওয়ালের সঙ্গে লাগাইয়া গুলি করছে,
এবং রুমে রুমে আগুন ধরাইছে। এরপরে তারা ফার্স্ট ফ্লোরে উঠছে, প্রত্যেক রুমে রুমে আগুন এবং যা যা রুমও ছিল তাদেরকে হত্যা করছে। এরপরে এই সেকেন্ড ফ্লোরে উঠেও আর্মিরা এই বিভিন্ন রুম ইয়ে করছে, মেসাকার করছে এবং আগুন ধরাই দিচ্ছে। 10 জন আমরা এখানে ছাদের উপরে আসলাম। আসার পরে ওই পানির ট্যাঙ্কির নিচে আমরা সব শুয়ে রইলাম। ঠিক ঘুরে 6টা থেকে 6:30টার মধ্যে আর্মিরা এসে এই ছাদের উপরে উঠে গেল। ছাদের উপরে ওঠার পরে আমরা সবাই হ্যান্ডস আপ করে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে প্রথম 3 জন আলগা করে গুলি করলো এই দিক দিয়ে, সামনে দিয়ে। এরপরে 3 জন, এরপরে উপেন্দ্র একটা ছেলে ওই দিক দিয়ে জাম্প মেরে পড়ে গেল। তারপরে তাকে গুলি করে তারা হত্যা করলো। এরপরে হইলাম আমরা 3 জন ঠিক এই জায়গাটার মধ্যে আমরা 3 জন এইভাবে দাঁড় করলাম। দাঁড় হওয়ার পরে আমি সবার শেষে ছিলাম। ওতে মৃণাল বোস ছিল প্রথম, সত্য, এরপরে আমি। এরপরে পাকার মেয়েরা গুলি করলো। গুলি করার পরে আমিও গুলিকে আহত হয়ে পড়ে যাই। আর ওই আমার সঙ্গে 2 জন, আর আগে 6 জন, আর একজন জাপ দিয়ে মরলো, এই 9 জন মারা যায়। আমি যখন ওকে নিয়ে যাই তখন থেকে এই জায়গাটায় রক্ত জমে আছে আর পিছনে, তখন আমি ওর লঙ্গি ছিঁড়ে এই যে গর্তের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, আর রক্ত না বেরোতে পারে। মানে তখন আর কি করবো, আর তো কিছু নাই। এই লঙ্গি ঢুকিয়ে দিয়ে এইভাবে একটু বেঁধে আমি ওকে, ও তো এইখানে এক পাশটা গুলি না, তোমার এক পাশটা গুলি, তো আমি ওকে এরকম ধরে আস্তে তুমি হাঁটো, এরকম হাঁটো, দেখো এরকম করে 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 নিয়ে আমি জগন্নাথ এই মেডিকেলে এমার্জেন্সিতে ওকে রেখে তারপর আমি চলে গেলাম। 100 থেকে 150 সৈন্য ছিল এবং ট্যাঙ্ক সব ভিতরে ঢুকছে। ওদিক দিয়ে ট্যাঙ্ক ওয়াল ভেঙে ট্যাঙ্ক নিয়ে আসছিল আর্মিরা। মার্চের রাতে আমাদের 11টার সময় আমার বাবা তার পরীক্ষার খাতা কিছু দেখছিল, তখন হঠাৎ করে শোনা গেল গাড়ির আওয়াজ। তো মা জানালা দিয়ে তাকিয়ে দেখলো যে কিছু গাড়ি আসছে, জিপ, আর্মি জিপ আসছে এবং আমাদের কম্পাউন্ডের গেটের সামনে এসে থেমে গেল। তো এক মুহূর্তে যেন ওই কম্পাউন্ডের গেটে একটা শিকল দেওয়া ছিল, শিকলটা এক হিচড়ে টান দিয়ে খুলে ফেলে হুড় হুড় করে কতগুলো পাক সেনা তারা ঢুকে পড়লো কম্পাউন্ডে। তো অফিসারটা এগিয়ে এসে বলল যে আপ প্রফেসর সাহেব হ্যাঁ? তো বাবা ইংরেজিতে বললো ইয়েস। তো আপকা লে যায়গা। বাবা জিজ্ঞেস করলো ওয়াই। তো তার উত্তর না দিয়ে তাকে টেনে টেনে নিয়ে ওই যে দিক দিয়ে এসেছিল পেছনের বাগান দিয়ে সেই পথ দিয়েই চলে যাচ্ছিল। তখন একজন চেঁচিয়ে বলল, ইয়াকুব দরওয়াজা মাত ভাঙো, আমরা এখানে আছি, উর্দুতে বলল। দেখলাম আমরা ফাঁক দিয়ে যে উপরে 3 তলায় আমাদের মনিরুজ্জামান ছিলেন, স্ট্যাটিস্টিক্সের হেড, ওনাকে এবং তার ছেলে এবং আরও 2টি ছেলে ছিল তার বাড়িতে, তারই আত্মীয়, তাদেরকে হিচড়ে টেনে নিয়ে নামছে কিছু সৈনিক। 8টা গুলির আওয়াজ শুনলাম। মনিরুজ্জামান এবং যে ছেলেগুলোকে ধরেছিল পড়ে আছে তাদের বডিটা, অনেকে কোকাচ্ছিল, তাই পানি নেওয়ার বা বন্দোবস্ত করছিলাম, আমরাও পানি কিছু নিয়ে গেছিলাম। তখন মনিরুজ্জামানের স্ত্রী বললেন আমার মাকে যে কই আপনার সাহেবকে তো গুলি করেছে, উনি সামনে পড়ে আছে, আপনার নাম ধরে ডাকছে। আমাদের সামনের বারান্দার ঠিক সম্মুখেই বাবা দেখি পড়ে আছে মাটিতে। উনি জীবিত ছিলেন এবং পুরো কনশাস, এবং উনি আমাদেরকে বললেন যে আমাকে এখানে দাঁড় করিয়েছে এবং আমাকে জিজ্ঞেস করেছে যে নাম কি, তারপরে জিজ্ঞেস করেছে আমার ধর্ম কি, আমি বললাম, এবং তারপরে গুলি করার অর্ডার আসে। বাবা যেখানে দাঁড়িয়েছিল এবং যেখানে পাওয়া গেছিল তাতে অনুমান করা যেতে পারে যে এই গুলি দিয়েই বাবা আহত হয়েছিল প্রথমে, তারপরে সেই গুলিতেই তারপর শেষ পর্যন্ত। এটা গুলির খাপ যেটা বাইরে পাওয়া গেছে। পাকিস্তানি সৈন্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সভা সমাবেশের কেন্দ্র, জনপ্রিয় রেস্তোরাঁ মধুর ক্যান্টিনের মালিক ছাত্রদের প্রিয় মধুদাকেও হত্যা করে। সারা রাত্রি এই তাণ্ডব পাকিস্তানি হানাদার বাহিনী চলল। পরের দিন 26শে মার্চ সকালে
7টা সাড়ে 4টা নাগাদ নির্মমভাবে বা দরজার উপরে আঘাত, দরজা খোলো, বাঙালিকা বাচ্চা, তাদের উর্দু ভাষায় আর কি। আয়েশা বাবা যখন দরজা খুলে দেওয়ার সাথে সাথেই সেই পাকিস্তানি হানাদার বাহিনী বাবাকে চারিদিক থেকে এই রাইফেলগুলো সব ঠেকিয়ে বাবাকে নিয়ে গেল এই পাশের বাসায়। ঘরের ভিতরে ঢুকে গিয়ে প্রথমে বৌদিকে ওরা মারতে যায়। তা আমার এক বোন ছিল, যে বোনটা গুলি খেয়েছিল, পরে মারা গেল। সে বোন এসে বড় ভাইকে ডাক দেয় যে দাদা বৌদিকে ওরা মেরে ফেলছে। তো বড় ভাই পাশের রুম থেকে আইসা বৌদিকে বলতেছে হাত তুলো। তো হাত তুলো বলার সাথে সাথেই বড় ভাইকে গুলি করে দেয়। এরপরে ওরা বৌদিকে মারে। এরপরে ওরা বাবাকে মারতে আসে এখানে। তখন ঘর থেকে মা দৌড়িয়ে এসে বাবাকে জড়ায় ধরে রাখে। তো জড়ায় ধরার সাথে সাথেই মাকে ওরা সমস্ত শরীরটা ঝাঁঝরা করে দেয়। কারণ মার দুটো হাতকে ওরা একটা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। এই যে মাংসের কিমার মতো, যেমন মাংসের যেমন কিমা হয়, সেই সমস্ত শরীরের মাংসগুলো এই বাসার মানে ওয়ালগুলোতে একটা ছিটায় পড়া ছিল। বাবা দুটো গুলি খেয়ে বেঁচেছিলেন। এর 1 ঘন্টা পরে আবার পাকিস্তানি হানাদার বাহিনী ফিরে আসে। নিজের চোখের সামনে দেখলাম বাবাকে ওরা নিয়ে গেল। বাবা খোঁড়াতে যাচ্ছে, দুজনে কান্দে ভর করে নিয়ে গেল জগন্নাথতলে মাঠে। জানলা দিয়ে সব কিছু দেখা যাচ্ছিল। তো বাবাকে যখন নিয়ে যায় তখন দেখছিলাম আমার দিদিদেবকেও নিয়ে যাচ্ছে। পাকিস্তানি সৈন্যরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জি.সি. দেবকেও হত্যা করে। আর লক্ষ্যবস্তু ছিল পুরনো ঢাকার শাঁখারীবাজার, তাঁতিবাজার, নওয়াবপুর সহ মূলত হিন্দু অধ্যুষিত এলাকাসমূহ। হঠাৎ করে বেলা 3টে হবে, তখন পাক বাহিনী আমাদের শাঁখারীবাজারের উপরে হামলা করলো, ইসলামপুর রোড দিয়ে হামলা করলো। আমরা বুঝতে পারি নাই আমাদের পাশের বাসায় পাক আর্মি ঢুকে গেছে। আমার বাবা তখন 3 তলায়। এই অবস্থানটা দেখে অল্টা সবাইকে নিয়ে আমাদেরকে নিচে চলে গেল, একদম গ্রাউন্ড ফ্লোর, যেটাকে আমরা বলি কুয়োর পাড়। ওখান থেকে বাবা আপনার করলো, যাকে পার্সে তুলে দিছে কোলে আমার একটা ছোট ভাই ছিল। বাবা আর ওঠেন নেই। আমরা চলে গেলাম প্যাসেজ দিয়ে, সারাটা রাত তো প্যাসেজের পিছনে দিন যাপন করলাম। ভোরবেলা উঠে শুনলাম যে আমার বাবাকে পাক বাহিনী ধরে নিয়ে 52 নম্বর বাসায় নির্মমভাবে হত্যা করছে, এবং আমার ছোট ভাইয়েরকে হত্যা করে। 26 তারিখে রাত্রেবেলা আবার হামলা হলো। অনেক বাড়িতে আগুন, সেল টেল মেরে ধ্বংস করলো। 27 তারিখে সকালবেলা এসে ডেড বডির দিকে আসলাম, দেখি কাকে ঠোকরাচ্ছে। মেরেছে আপনার 14-15 জন। আমার যে বাবারে গুলি করলো, ঘর থেকে বাইরে গলিতে পড়ে গেল। উনি কি শাঁখারীবাজারে প্রথম মারা গেলেন? হ্যাঁ, মানে মেয়ে লোক মারে না, বেটা ছেলে মারে। তখন বাইরে গেছিল, আমরা বোনের বাড়িতে আছিলাম। তারপরের দিনকে বাইরে আইসে পরে সকালবেলা আমরা নদীর ওই পার চলে গেছিলাম। মালপত্র কিছু নিয়ে যেতে পারছিলেন? কিচ্ছু না, এক কাপড়ে রক্ত দিয়ে হামাই গুলি খাইছে। ওই 9 মাসে শাঁখারীবাজারে কারা থাকতো? একটা বিহারিরা, এখানে টিক্কা খান রোড নাম দিয়েছিল এটা। এর মধ্যে এখন বিহারিরা মাথায় লাল কাপড় বাঁধে, পাকিস্তান জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার করে তলোয়ার, একাত্তর হাতে বন্দুকও আছে, দৌড়াদৌড়ি শুরু করলো। সে সময়কার ঢাকায় টঙ্গী থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত রেল লাইনের দুধারেই ছিল বস্তি। এসব দরিদ্র বস্তিবাসীর উপর রাগ ছিল পাকিস্তান সেনাবাহিনীর, কারণ এরা মিছিলে আন্দোলনে অংশ নেয়। 25শে মার্চ রাত ও 26শে মার্চ সারাদিন ধরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় এসব বস্তি। হতভাগ্য নারী পুরুষ শিশুরা ঘর থেকে ছুটে বেরিয়ে এলে তাদেরকে মেশিনগান ও হালকা অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করা হয়। ওই 2 দিন ঢাকার কত বস্তিবাসী যে গুলিতে ও আগুনে পুড়ে নিহত হয়েছেন, সে সঠিক সংখ্যাটা হয়তো আর কখনোই জানা যাবে না। 1971-এর সব কিছুই ঘটেছিল, কি বলবো, একটা ব্যাপকতা, একটা মহাকাব্যিক স্তরে। 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল, 2 লক্ষের উপরে দাঁড়িয়ে ধর্ষিত হয়েছিল। 1 কোটি মানুষ, পৃথিবীর অনেক দেশে 1 কোটি জনসংখ্যাই নেই, 1 কোটি মানুষ তৎকালীন বাংলাদেশ ছেড়ে, পাকিস্তান ছেড়ে ভারতে যে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। সব কিছু ঘটেছিল একটা, কি বলবো, একটা বাইবেলিক্যাল ফিগারে, একটা বিশাল সংখ্যায়। গণহত্যাগুলো বিশালতায় তেমন বড় ছিল। যেমন একটা গণহত্যা বলি, এবং এটা বোধহয় সবচেয়ে বড় বৃহত্তম গণহত্যা, যেখানে এক সকালে
সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছিল। স্থানীয় মানুষরা সংখ্যাটা তো আরও বেশি বলবেন, কিন্তু আমার মনে হয় যে যে কোনো বিচারে 1000-এর বেশি মানুষ তো মারাই হয়েছিল। ঘটনাটা ঘটেছিল, এটা হয়েছিল খুলনার কিছুটা দক্ষিণে, 25-30 কিলোমিটার দক্ষিণে চুকনগর বলে একটি জায়গা আছে। এটি খুলনা সাতক্ষীরা যাওয়ার রাস্তার পাশে। তখন খুব বিরান জায়গায় ছিল, চারিদিকে নদী টদী খাল বিল, ওখানে একটা বাজার ছিল চুকনগর। তো দক্ষিণ বাংলার খুলনা বলুন, বাঘেরহাট বলুন, পিরোজপুর বা আরও দূরবর্তী অঞ্চল থেকে নিম্নবর্গের হিন্দু শ্রেণীর মানুষ মূলত তারা ভারতে যাওয়ার সময় ওই চুকনগর একটু কিছুক্ষণে বিরতি দিত, নৌকা টোকা করে আসতো, নৌকা রেখে তারা ওখান থেকে পায়ে হেঁটে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যাবে এইভাবে বের হতো। এবং এটা যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল, হাজার হাজার লক্ষ লক্ষ লোক ইতিমধ্যে চলেও গিয়েছিল ওই পথ দিয়ে। তো এটা পাকিস্তান সেনাবাহিনীর কাছে হয়তো খবর গিয়েছিল। 20 মে তারিখে তারা এই আসে এবং ওই সাধারণ শরণার্থীদের উপরে একটা ভয়াবহ গণহত্যা চালায়। যাদের মারা হয়েছিল তারা কেউ মুক্তিযোদ্ধা না, তরুণও না, অনেকেই বৃদ্ধ বৃদ্ধা, নারী, শিশু, এবং খুব নিকট কাছের থেকে গুলি করে, মানে সত্যিকারের গণহত্যা যাকে বলে তাই ঘটেছিল। আমরা তো আসলে এই শব্দটা তখন অত পরিচিত ছিল না, জানাও ছিল না, এথনিক ক্লিনজিং। তো পাকিস্তানিরা যা করেছিল বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ক্ষেত্রে, সেটা একটা এথনিক ক্লিনজিং আমি বলবো আজকে। এটা আসলে পাকিস্তান সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত হয়েছিল যে তারা পুরো বাংলাকে হিন্দু শূন্য করবে, কেন হিন্দুরা ভারতের প্রতি একটু দুর্বল, আওয়ামী লীগকে ভোট দেয় বা পাকিস্তানি আদর্শে বিশ্বাস করে না, ইত্যাদি ইত্যাদি। তো হিন্দু শূন্য করার এই পরিকল্পনা থেকেই যে তারা ব্যাপকভাবে হিন্দুদের হত্যা করবে বা এমন একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করবে যে বাকিরা ওই দেশ ছেড়ে পালাতে সক্ষম। এবং তারা মনে হয় আংশিকভাবে সফলও হয়েছিল, যে 1 কোটি শরণার্থী বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল, তার প্রায় 90% ছিল হিন্দু সম্প্রদায়ের মানুষ। তো এই চুকনগর গণহত্যাটা সব দিক থেকে একটা কি বলবো, একটা নৃশংসতম বর্বরচিত গণহত্যা। তো ওই গণহত্যায় বেঁচে যাওয়া একজন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার আমরা শুনি, নিতাই গায়েন। তিনি তখন তরুণ ছিলেন, তিনি গণহত্যা থেকে বেঁচে যান এবং সব কিছু নিজের চোখে দেখেন। তবে সবচেয়ে বড় গণহত্যাটি হয় 20 মে ডুমুরিয়ার চুকনগরে, যেখানে মাত্র এক সকালেই সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছিল বলে ধারণা করা হয়। আমরা রওনা হচ্ছি, এই মুখে বস্তা টস্তা সব কিছু নিয়ে, জিনিসপত্র নিয়ে রওনা হওয়ার মুখেই গুলি শুরু হয়, বাজারের দক্ষিণ দিক দিয়ে গুলি শুরু হয় এবং সেইখান থেকে গুলি চলতে থাকে। 15-20 মিনিট পরে দেখা যায় যে বাজারের ভিতর একদল মিলিটারি এবং তাদের সঙ্গে বিহারি কিছু লোকজন, যারা পথ প্রদর্শক আমার মনে হয়, তারা ওই মিলিটারিদের খান সেনাদের সঙ্গে ছিল। প্রথম আমার বাবাকে ওরা গুলি করে, এই মানে মাথার এই পাশ দিয়ে মানে রাইফেল ঠেকায় গুলি করে। আমার বাবাকে, কাকাকে, তারপরে ওই ঈশ্বর বিনয়ের বাবা, তারপরে সৌরভী গাইন, ওই আমার জেঠাইমা, আমার পিসে মশাই অধর গাইন, এদেরকে গুলি করে। বাজারের যে ঘরটা পূব মাথায়, যে ঘরটা বারান্দায় তারা বসেছিল, ওর পূব পাশে, পূব দক্ষিণ পাশে ছিল একটা মসজিদ। এই মসজিদের বারান্দায় আমাদেরই গ্রামের এক মহিলা, সে আমাকে ওই মাদুর দিয়ে পেঁচাইয়ে তারপরে এসে বসেছিল। তো আমি আমার ওই মাদুরের যে ফাঁকা, সে ফাঁকা দিয়ে আমাদের এরা যেখানে বসেছিল ওটা দেখা যাচ্ছিল। আমি গুলিগুলো নিজে দেখছি, সবটুকু না দেখতে পারলে ওই বাজারের পূব পাশের যে বড় বট গাছ, ওই বট গাছের চারিপাশে যে ঘরগুলো এবং ওর সামনে একটা চাঁদি ছিল, সেই চাঁদিতে যে অসংখ্য মানুষ ছিল, সেই মানুষগুলোর দিকে ওরা যে মানে মারার পদ্ধতিটা হচ্ছে যে কোনো মানুষ কিন্তু উঠে আর যাচ্ছে না। এই সময় যে মানুষগুলো আছে তারা হয় বৃদ্ধ আর না হয় শিশু। সেই বসা মানুষগুলোকে সবাইকে মারিছিল গলায় এইখানে রাইফেলের নল এইটা দিয়ে, অথবা মাথায় রাইফেলের নল দিয়ে। আমাদের ওদের গুলি করলো, পরপর গুলি করার পরে আমার ওই যে ভাইপোটা বিনয় এবং আমার যে ভাই, কাকাতো ভাই রঞ্জিত, এরা দুটো মিলিটারিকে ধরে ফেলেছিল এবং এরা খুব শক্তিশালী ছিল। দুটো মিলিটারিকে ধরে ফেলে তাদের কাছ থেকে রাইফেল এবং টমি গান এটা তারা কাড়িয়েও নিয়েছিল।
কিন্তু তখন ওই পাশের থেকে আজ যে দুজন ছিল তারা তখন ওদের ফায়ার করলো। ওই বিহারি দু একজন ওই পথ প্রদর্শক ছিল, যারা এরা লুট করা যে প্রবণতা ওরা সঙ্গে ছিল, পথ দেখা ছিল এই পথ যেতে হবে, আর ওরা সঙ্গে যে দামি জিনিসগুলো পাচ্ছিল, দামি জিনিসগুলোর বস্তার ভিতর ঢুকাচ্ছিল। ওপারও লোক মারা গেছিল, এই পেছনে স্কুলে মানে অসংখ্য লোক মারা গেছিল। তা যেখানে একটু এই নিচে জায়গা, চাতলা জায়গা, সেখানে মানুষ এই দাফাদাফি করতে করতে সে নিচে জায়গায় ঘুরে যে পড়েছে, 10টা 5টা 20টা 15টা 1টা 2টো এই লাশ সব জায়গাতে বাড়ছিল। এবং এইখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দিয়ে নদীর পানি অন্তত 5 ফুট দিয়ে একদম লাল ধারা হয়ে গেছিল। লোক ছোটে পশ্চিম দিক, কিন্তু আমার পশ্চিম দিকে যাওয়ার কোনো কায়দা নাই, কারণ 45 জন লোক তখন আমার সাথে, এরা হেঁটে যাওয়ার মতো আর কেউ নাই তখন। তাই বাধ্য হয়ে ওইদিকে নৌকোগুলো ছিল, যে আমাদের 3টা নৌকো নিয়েছিলাম, যে আমাদের কোনো নৌকো আমরা পাই কিনা, তাহলে নৌকো নিয়ে এদিকে ব্যাক করব। আর একটু সামনে গিয়ে একটা বাঁশবাগানের পাশে দেখি একটা মহিলা এবং একটা পুরুষ তারা মরে পড়ে আছে, মহিলার বুকের পরে বাচ্চা দুধ খাচ্ছে। আমি তখন এই বাচ্চাকে তুলে নিলাম, যে দুজন তো ডেড, এই বাচ্চাটাকে তো ফেলে রেখে যেতে পারি না মানবিক কারণেই। তো আমি বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে ওইখান থেকে রওনা হলাম। পাড়ার পাড়ে ঘুরে ঘুরে গুলি করছিল, আমরা পুকুরের ভিতরে ছিলাম সব। 2 ঘন্টার মধ্যে ওরা মারিয়ে চলে গেছিল। আমার বাইরে গুলি করলে এই চোখের এই চোখটা আমার কাপড় চোপড়ে জোড়া নিয়েছিল, এত বড় একটা কি ডেলা জোড়া নিয়েছিল। তা আমি মনে করেছি কি গুলি করার সাথে সাথে তোলা গেছে, তা মনে করি ডুব দিয়েছে, মরিনি। তো একটু পরে ওই চোখ টোক ডাঙায় উঠলি, যে চোখ টোক কাপড়ে জোড়া নিয়ে রয়েছে, যে কাঁদা কাটা করতেছি। ফরুন কারো বস্ত্র নেই, শুধু সায়া ব্লাউজ ফরুন আছে। আমাকে কাতেনালা গ্রামে আমাকে 9 জন লোক গুলিতে মারা গেছে। আমার কোকার বাপেরে মায় ছিল, এই জায়গাতে গুলি করিল, মাথার এক পাশের খাবড়ি উঠে গেছিল। স্বামীরই যে সময় হাত জোর করে দাঁড়াইলো, পুলিশ ছিল তো, পুলিশ ছিল, তাই দাঁড়ালো, যেমন সবার ওই বাচ্চাটা বলেছিল ওর বাবার, তখন এরকম হাত জোর করে দাঁড়ালো যে আমার বাচ্চাটা মারে না, আমারে মারো। তখন ওই ওর বাইরে কলে কি বাচ্চাটা কার কাছে দেও, তোর বাবা সে ওই বাচ্চাটা এরকম 2 হাত নিয়ে এরকম ধরিয়ে আমার কোলে দিলে, দিনার সাথে সাথে এরা মারিয়ে দিল। মারিয়ে দিলে আমি বয়সে কি লাগিনি, এর রাটিয়ে ধরলাম যদি আর পড়াত করে মাথা খাবড়িতে পা ধরে সব কান্দা কাটা করতে লাগলাম, তা শুনলো না, এরকম নাতি মারি আমাকে ফেলাই দিলে শীতে যে পুকুরি পারলাম। আর আমরা বলতে লাগলাম যে আমাদের কি এতি রাখতো, আমাকেও গুলি করে দেয় এই সাথে। তাহলে শালি তুর্গে গুলি নেই, এই কথা বললো, শালি তুর্গে গুলি নেই, তুর্গে গুলি করবো কি, গুলি নষ্ট করতি। আমরা যখন বাজার ছেড়ে যাই তখন লাশের পথ দিয়ে যেতে হয়েছিল, এটুকুনি মনে আছে। রক্তে তো পা তোলাই গেল। তারপর ওরা মারিটেরে যাওয়ার পরে ওরা লুটতরাজ করেছে, ওই এলাকার লোকজন, স্থানীয় লোকজন ওরা লুটপাট করেছে। ওই মরা লাশের চেক করে তারা টাকা পয়সা সোনা দানা বহু নিয়ে নিয়েছে। আপনার কে মারা গেছে? আমার মারা গেছিল বড় ভাই আর বাবা। বড় ভাই, এই মৃত্যুটা কি আপনার চোখের সামনে হয়েছিল? আমার ডান সাইডে বাবা এবং বড়দা দুজনই মারা যায়। আপনার সামনেই আপনার উনিশশো 71-এ বাংলাদেশের কোনো বাঙালির জীবনই নিরাপদ ছিল না। তারা পাকিস্তানি সেনাবাহিনীরা সব ধরনের মানুষদের হত্যা করেছে, সমাজের বিভিন্ন শ্রেণীর, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, গ্রামীণ, কৃষক, শ্রমিক, জেলে, ছাত্র, কাউকেই তো তারা বাকি রাখেনি। তো আমরা এবার পরপর বেশ কয়েকটি গণহত্যা দেখব, যে বিভিন্ন স্তরের মানুষ, তারা হয়তো গ্রামের সাধারণ চরের মানুষ থেকে শুরু করে কৃষক, নমশুদ্ধ কৃষক, মাদ্রাসার শিক্ষক, এরা কেউ বাদ যাননি। তো আমরা একটু পরপর বেশ কয়েকটি চা বাগানের শ্রমিক, এ ধরনের কয়েকটি গণহত্যা দেখি। পাকিস্তান সেনাবাহিনী যেখানেই গেছে সেখানেই সংগঠিত করেছে নৃশংস সব গণহত্যা ও ধ্বংসযজ্ঞ। তারা গ্রামের পর গ্রাম পোড়াতে পোড়াতে গেছে, নির্বিচারে সাধারণ মানুষদের হত্যা করেছে, পৈশাচিকভাবে বাঙালি নারীদের ধর্ষণ করেছে। গোটা বাংলাদেশকে তারা পরিণত করেছিল এক মৃত্যু উপত্যকায়।
এই এমন এক গণহত্যা যেখানে প্রবীণ ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত, বাঙালি উচ্চপদস্থ সরকারি অফিসার ডিআইজি মামুন মাহমুদ, সঙ্গীত সাধক আলতাফ মাহমুদ, দানবীর বলে খ্যাত ধনী ব্যবসায়ী রণদা প্রসাদ সাহা, শিক্ষানুরাগী নতুন চন্দ্র সিংহ থেকে গ্রাম বাংলার কৃষক, জেলে ও সাধারণ মানুষ কেউই নিরাপদ ছিল না। এটা এখন এক বিধবাদের গ্রাম। রাজশাহীর সারদার থানাপাড়া নামের গ্রামটার উপর দিয়ে ১৩ এপ্রিল হেঁটে গিয়েছিল পাকিস্তান সেনাবাহিনীর ৫৭ ব্রিগেড। এক সময় যখন ১৩ এপ্রিলের প্রায় ২টো বেজে গেছে, ঠিক সেই মুহূর্তে অনেক মানুষ এই গ্রামের এবং পুলিশ একাডেমির তাদের জীবন বাঁচানোর জন্য কোনো আশ্রয়স্থল না পেয়ে তারা এই চরের ভিতরে সবাই জমায়েত হয়। ঠিক সেই সময় আর্মিদের একটা ইনফ্যান্ট্রি গ্রুপ চরে নেমে যায়। চরে নেমে গিয়ে তারা সমস্ত জনগণকে আমাদের ডাকতে লাগে এবং তারা বলে যে हम लोग तुमको नहीं मारेगा, हम लोग मीटिंग करेगा, तुम यहाँ आ जाओ, एक जगह बैठ जाओ। কিন্তু যখন তারা একত্রিত হলো, পরক্ষণে দেখা গেল তারা সমস্ত মহিলাদের তারা উঠায় দিচ্ছে, শিশুদের উঠা দিল, কিশোরীদের উঠায় দিল এবং কোনো বাচ্চা সন্তানকেই তারা এখানে রাখলো না। শুধুমাত্র যুবক এবং মধ্যবয়সী যারা অ্যাবল বডিড তাদের ওখানে তারা রাখলো। এর মধ্যে অনেকেই কোরআন তালাওয়াত করা শুরু করলো, আল্লাহর নাম নিয়ে সূরা টুরা পড়া শুরু করলো। তো ওইটাকেও তারা বাধা দিচ্ছিল যে বন্ধ করো, তোমরা কোরআন কা আয়াত বন্ধ করো। আমাদের ভিতরে যারা খুব হৃষ্টপুষ্ট, আমার মনে আছে যখন তোলা হলো তা শামসু ভাইকে তোলা হলো। শামসু ভাই হলো তদানীন্তন আমাদের প্রিন্সিপাল সাহেবের জিপ ড্রাইভার শামসু। তাকে ঠিক ওই ক্যাপ্টেন সাহেব একদম ঠিক হার্টকে লক্ষ্য করে একটা গুলি করলো। গুলি করার পরে শামসু ভাই ৪-৫ হাত লাফ দিয়ে ধপ করে পড়ে ১ মিনিটও লাগলো না তার মৃত্যুর। এইভাবে ১০-১১ জনকে মারার পরে আমাকে ওঠানো হলো। তখন আমি উঠে তার কাছে গেলাম, তুমি क्या करता है? তো আমি বললাম যে हम स्टूडेंट है, हम मेमनसिंह में पढ़ने वाला है, हम एग्रीकल्चर यूनिवर्सिटी में 4th ईयर BSc जो ऑनर्स पढ़ता है। ঠিক এই পর মুহূর্তে এসে আমাকে প্রশ্ন করলো তোমার নাম क्या है? তো আমার ডাক নাম জিন্না। তো আমি জিন্না নাম বলাতেই সে একটু থেমে বলল, তো তোমার পুরা নাম क्या है? তখন আমি বললাম আমার নাম মোহাম্মদ জিন্নাতুল আলম। তখন তার SMGটা নামালো, নিচে নামায় বলল তুমকো নাই মেরেগা, তুম ইহা बैठो। এরপরে ক্যাপ্টেন এই আপনার ওই সমস্ত গ্যাদারিং যেখানে প্রায় ১২ থেকে ১২০০ লোক তো হবেই, আমার তো মনে হয় যে ১২০০ লোকের উপরে তারা নির্বিচারে ব্রাশ ফায়ার শুরু করলো। গুলি আরও ২০-২৫ মিনিট মারার পরে যখন নিস্তব্ধ নিঝুম হয়ে গেল, তখন আমাদের কাছে আবার আসলো। আচ্ছা তুমি बैठ करके क्या देखता है, চলো সব লাশ এক জায়গা করো, সব এক জায়গার লাশ। আমরা সমস্ত লাশ যেগুলো এদিক ওদিক ছিটাই ছিল আমরা সব এক জায়গায় যখন করে ফেললাম, তখন একটা সিপাই সে ওর হাতে একটা পেট্রোলের টিন ছিল, সে পেট্রোলের টিনটা দিয়ে সে প্রথমে নিজে দেওয়ার চেষ্টা করলো, তারপরে আমার হাতে তুলে দিচ্ছে, দিবে তুমি লাগাও পেট্রোল লাগাও। এইদিকে ম্যাগাজিন শেষ হয়ে গেছে ওই ক্যাপ্টেনের, সে একটু অদূরে যেয়ে নতুন ম্যাগাজিন লোড করতেছে এবং ওখান থেকে কমান্ড করছে সিপাহীদের যে এই যারা বেঁচে আছে এদেরকে ওই ডেড বডির চারিদিক দিয়ে দাঁড়া দাও, যাতে ও আমাদের বাইরে দিয়ে মারবে, আমরা তখন ডেড বডির মধ্যে পড়ে যাব, তাহলে তারপরে তারা আগুনটা লাগাই দেবে, এরকম তাদের প্ল্যান। তো আমি তখন এটা বুঝে ওই ক্যাপ্টেনের কাছে যেতে চাচ্ছি, টু বেগ মাই লাইফ। সে তো আসলে খুনি, ও মনে করছে আমার সমস্ত শরীরে রক্ত, মনে করছে আমি তাকে অ্যাটাক করতে গেছি। ঠিক এই মুহূর্তে সে অ্যালার্ট হয়ে গেল, দূর সে বাতচিত করো করে ঠিক তার SMGটা আমার ঠিক বুকের এই জায়গায় এম করে বলো বাতাও क्या मांगते हैं, तुम क्या मांगता है। তো আমি ইংরেজিতে এবং উর্দুতে সুন্দর করে বলার চেষ্টা করলাম যে দেখো আমার বাঁচার কোনো আকাঙ্ক্ষা নাই এই দুনিয়াতে, কিন্তু আমরা একটা বিধবা মায়ের 2টা ভাই ছিলাম, তুমি আমার একটা ভাইকে মেরে ফেলেছো, আমি একা বেঁচে আছি, তুমি যদি আমাকে মারো তাহলে আমার ওই বিধবা বুড়ি মাকে দেখার কেউ থাকবে না, তুমি আমাকে জীবনটা ভিক্ষা দাও। ও যখন আমাকে ছেড়ে দিল, তো আমি যেন মাটির উপর দিয়ে হাঁটতে পারছি না, এরকম একটা অবস্থা। একটা গুলি আমার এই পায়ে লাগার পরে ঠিক যেমন আগুনের মতো জ্বলে ওঠে, এরকম জ্বলে উঠলো। তখন আমার জ্ঞান হয়ে আমি তাকায় দেখছি যে আমি চরে এবং আমাদের গুলি করছে, হাত দিয়ে এরকম করে দেখছি রক্ত, তবে দেখলাম যে গুলি লেগেছে আমার। এইভাবে 5টা জায়গায় আমার আছে। এরকম থানাপাড়ার প্রতিটা বাড়িতেই মানে ম্যাক্সিমাম 6 জন আর মিনিমাম 1 জন প্রতিটা বাড়ির থেকেই কিন্তু এইভাবে
পুরুষ মানুষ মারা গেছে। কিশোরগঞ্জের বড়ইতলা গ্রামে রেললাইনের ধারে কয়েকশো মানুষকে হত্যা করা হয়। বেলা 9 ঘটিকার সময় পাক বাহিনী এবং কয়েকজন রেজাকার আমার বাড়িতে যাইয়া বলতেছে যে বড়ইতলা এনে মেজর সাহেব আইছে, আপনারা যাইবেন, ওনার কথা শুনবেন, মুক্তি বাহিনীরা যাতে দেশের কোনো ক্ষতি করতে না পারে মেজর সাহেব এই সম্বন্ধে কইয়া বুঝাইব আপনারা। এই কইয়া আনছে, আনলে পরে আমরা রেল সড়ক উঠলাম, উঠে দেখলাম যে কয়েক হাজার মানুষ এই রেল লাইনের উপরে ওই সড়কে এমনিভাবে বসা, দুম্বা উঠতেছে, ওই দিকে দেখলাম। দুম্বার পরে দেখ টাস টাস বাঁশের কিরো ফুটতেছে, ধোঁয়া উঠতেছে, আগুন বাসি উঠছে, পাক বাহিনীর এই দিক দিয়ে আগুন দেওয়া পুজাইতেছে। তখন আমরা এই রেল লাইনে বইয়া আগুন দেখতেছি আর ভাবতেছি যে অমুহের বাড়িতে দিছে আগুন, অমুহের বাড়িতে দিছে। এমনিভাবে পাক বাহিনীরা এই চিকনি সদ্দামপাড়া গ্রাম পুরাইয়া এই বড়ইতলা আসলো। আমার ডাইন পাশে আসিন আমার চাচা ইমাম হোসেন নাম, আর আমি আসলাম চাচার বাম পাশে। আমার চাচা কয় যে না ছাড়তো না রে বাবা, এই যে সামনে মেশিন গান ফুটতেছে, গুলিওয়ারা বেশি ফুরাইতো না, এক গুলি দিয়ে সব মারি আলবো। যখন এই কথা কইছে তখন তো একটা আমার ভিতর শুয়ে গেছে গা। মেশিন গানে একটু সামান্য শব্দ হয়েছে, কেরকের কেরকের শব্দ হওয়ার সাথে সাথেই আমি বাম দিকে এরকম ফুটে গেলাম। যারা নাম উঠছে এরা চিল্লা পাল্লা করে, পরে এই পাক বাহিনী বন্ধুয়ের মাথার থেকে বেনট বাইরে ফাড়ায় ফাড়ায় মারে, রেলগাড়িতে লোহার ডান্ডা আনে বাড়িয়ে বাড়িয়ে মারে। যারা কিছু ব্যথা পাইছে, কষ্ট আছে, তারা ওই মায়ের দুধে কেটে নীরব হয়ে উঠছে। একেবারে নীরব যখন হয়েছে তখন পাক বাহিনী সৈন্য অস্ত্রপাতি লইয়া এই রেলগাড়ি তুলছে গিয়া ওই জুম্মা ঘরের কাছে আছেন রেলগাড়ি, ওই রেলগাড়ি তুলটিয়া রেলগাড়ি চালায় তারা চলে গেছে। উত্তরবঙ্গের সৈয়দপুর রেল জংশনের কাছে গোলাহাটে মারোয়ারি পরিবারগুলির উপর চালানো হয় এই হত্যাকাণ্ডটি, যেখানে প্রায় 400 জন নারী, পুরুষ ও শিশুকে হত্যা করা হয়। 23 তারিখে রাত্রেই আমার বাড়ি থেকে আমার বাবাকে, আর এদিকে ডাক্তার জিকরুল হক, ডাক্তার আরও অনেক ডাক্তার আছে, অনেক আছে, প্রায় 8-10 জনকে তারা সেই রাতে অ্যারেস্ট করে কোথায় নিয়ে গেল সেটা আমরা পরের দিন জানতে পারলাম, পাকিস্তান আর্মি। তারপরে আমরা আর বাড়ি থেকে বেরোতে পারি না, আতঙ্কের মধ্যে ছিলাম। এইভাবে প্রায় অনেক দিন যাওয়ার পরে হঠাৎ একদিন আমাদের বাচ্চা বুড়ো বাদ দিয়ে আমাদের সব সিয়ানাদের ক্যান্টনমেন্টে অ্যারেস্ট করে নিয়ে গেল। ওখানে 4টা কুঠুরিতে প্রায় 100 জনকে ফেলে রাখতো মাটিতে। তারপরে হঠাৎ একদিন আমাদেরকে বলছে চলো তোমাদের ইন্ডিয়া পাঠাই দেব। এটা হলো 12ই জুনের ঘটনা। ভোর সকালে আমাদের নিয়ে আসলো, পরে আমাদের ফ্যামিলি শুদ্ধকে নিয়ে আসলো। 4টা বগি ছিল, 2টা বগিতে ছিল পুরুষ মানুষ আর 2টা বগিতে ছিল মেয়ে ছেলে আর বাচ্চা। এবং আমাদের চোখের সামনে যখন 2 জনকে নামাই দিয়ে এক কোপে মেরে ফেললো, তখন থেকে আমরা বুঝলাম আর তো বাঁচবো না। সেদিন খুব বিরাট আকারে বৃষ্টি হচ্ছিল। পরে আমরা কিভাবে পালালাম, কিভাবে কোথায় গেলাম, থামাবার পরে চারিদিক দিয়ে আক্রমণ হয়েছে এবং নামাচ্ছে কাটতেছে, নামাচ্ছে কাটতেছে। আমার চোখের সামনে নামাই দিয়ে তখন বলতেছে কাটে ফেললো এই জায়গায়। আর মেয়ে ছেলেকে কাকে কোথায় নিয়ে গেছে, কি মেরে ফেলছে, এটা তো আমাদের জানার কথা না। মোট কত মানুষ ওখানে মারা গেছে বলে আপনার ধারণা? আমরা মোটামুটি 4টা বগিতে প্রায় 400 লোক ছিলাম। কতজন বেঁচেছে? আমরা 27 জন বাঁচছি। কারা করলো কাজটা? এরা এখানকার স্থানীয় নন বেঙ্গলি মুসলমান। পাক আর্মি তো এরা যা বলতো ওরা তাই করতো। আপনার পরিবারে কতজন মারা গেছে? সব আমাদের পরিবারের মোট 23 জন মারা গেছে। বরিশালের আটঘর কুড়িয়ানা অঞ্চলে কয়েক বর্গমাইল জুড়ে ছড়ানো পেয়ারা বাগানে আশ্রয় নিয়েছিল 10-12 হাজার মানুষ। সেখানেও ঘটে এক ব্যাপক হত্যাকাণ্ড। শর্ষিনার পীরের আস্তানা থেকে এসব হামলা চালানো হতো। 12-14 বর্গ কিলোমিটার এলাকা মিলিয়ে অন্তত 10-12 হাজার লোক পালিয়েছিল। এলাকার লোক প্লাস ঝালকাঠি বন্দরের লোক, আপনার বানুইপাড়া স্বরূপকাঠি লোক, বরিশালের লোক খুব বেশি ছিল।
এখানেই আশ্রয়টা বেশি। এইখানেই বাগানের মধ্যে জায়গা, বাগানের মধ্যে কি গুলি করলে বাগানে আপনার 100 গজ যায় না গুলি। এখান থেকে আপনি গুলি করবেন 100 গজ দূরে টার্গেট করতে পারবেন না। সুতরাং এই জায়গাটাকে সেফ মনে করেছে, আচ্ছা আচ্ছা, মনে করে শহরের লোক এখানে সব চলে আসছে, বিশেষ করে ঝালকাঠি বন্দর ফাঁকা হয়ে এখানে চলে আসছিল। হ্যাঁ, তা অনেক মারা পড়েছে। 4 থেকে 500 লোক আমাদের ওই জায়গায় একটা বধ্যভূমি, আর এই যে সামনে কালভারটা ওইখানে একটা বদ্ধভূমি, এখানেই বেশি মারা 4 থেকে 500 লোক এখানে মেরে ফেলেছে। জাতীয় মুক্তি ফ্রন্ট নামে একটা আলাদা বাহিনী ছিল তখন, সিরাজ শিকদারের বাহিনী। সিরাজ শিকদারের বাহিনী। আচ্ছা, ওদের সঙ্গে মুক্তি বাহিনীর সম্পর্ক কেমন ছিল? তখন যৌথভাবেই কাজ করেছে, অন্যত্র যেখানে যাই হোক না কেন এলাকায় একত্রে কাজ করেছে। শশীনা পীরের বাড়ির কি ভূমিকা ছিল? হ্যাঁ, ওনার ওখান থেকে প্রথম দিকে অপারেশনগুলো ওখান থেকে আসতো। হ্যাঁ, প্রথম দিকে ওখান থেকে আসতো। 4টা-5টা বোট নিয়ে এক দিন অপারেশনে আসতো বিচ্ছিন্নভাবে, সেইগুলি ওখান থেকে আসছে। তারপরে যখন ক্যাম্প করে যখন আপনার ব্যাপক হত্যা এবং ধ্বংসটা যখন করেছে, তখন ওনার ওখানে যাতায়াত করতে এরা যোগাযোগ ছিল। তখন ওদের ছিল এখানে আর্মি কমান্ডার ছিল, তার নামটা জানতাম, নাদির পারভেজ। 2000-এর উপরে আর্মি, পাকিস্তান আর্মি এখানে অপারেশন করেছে। তারপর রাজাকারস এন্ড পিস কমিটির সদস্যরা, তারা এবং তার রিলেটিভস, ওই যে ঘরবাড়ি লুট করবে, জামা কাপড়, সোনা দানা, তারপরে গাছগুলো নেওয়ার জন্য এরা বিভিন্ন কর্নার থেকে আইসা আপনার এগুলো এমনকি জমির মধ্যে খোঁচাই দেয়। আমাদের হিন্দু এলাকার আস্ত ঘর পর্যন্ত নিয়ে গেছে। সিলেটের চা বাগানগুলি ছিল গণহত্যার আরেক কেন্দ্র। 1 মে একদল পাক বাহিনী রেল লাইনের দক্ষিণ পাশ দিয়ে আসে, এখানে ঘেরাও করলো। এরপরে ওখান থেকে আস্তে আস্তে লোকজনকে নিয়ে আসতেছে। এই চমুনির মধ্যে সবাইকে জড়ো করলো। তো জড়ো করে একটা কথাই বললো যে আমরা তোমাদেরকে কিছু করবো না, আমরা তোমাদের কাছ থেকে আমরা আমাদের কিছু ক্যাম্প বানাবো, এই করবো ওই করবো, তোমাদেরকে মজুরি দেওয়া হবে। এখান থেকে গেলো কালীবাড়ির সামনে। কালীবাড়ি পর্যন্ত যখন আমরা গেলাম, তখন ওখান থেকে যখন বললো এক লাইনে চলো, তখন তিনজন করে 2 সাইডে যেতে 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 করে যে ওই সরার সামনে যখন গেলাম, তখন হল্ট বললো ওদের ভিত্তিতে। হল্ট থেকে বুঝে কে বুঝলো না, এখন ওরা রেডি হয়ে গেছে। কিন্তু প্রথম 1 সাইড, তারপরে পরবর্তী 2 সাইড চলে গেছে। 2 সাইড যাওয়ার পরে ওই তো আমাদের পরে হঠাৎ ফায়ার আরম্ভ হয়ে গেল, গুলি আরম্ভ হয়ে গেল। তখন আমি নিচে পড়ে গেছি। ফায়ারিং সাথে সাথেই পিঠে যখন গুলি লাগলো, তখন এইদিকে যখন আমি ড্রেনে লাফ দিবার সময় আমার পিঠে যে গুলি লাগলো, ও ড্রেনে লাফ দিবার সময় পিঠে গুলি লেগে আমি পড়ে গেলাম মানুষের তলে। এরপরে উঠলাম উপরে। যখন দেখি এই দেখি লাশ, শুধু লাশ আর লাশ, কার পেট নাই, পিঠ নাই, মাথা নাই, কিচ্ছু নাই, আর গুঙ্গানি আর পানি, গুঙ্গানি আর পানি চাই, এই 2টো শব্দই শুধু। এই যে পিঠের মধ্যে প্রায় 54 জন মানুষ এখানে স্পট জায়গা শেষ হয়ে গেল। ঘন্টা 2 পরে দেখি নাই, তো আস্তে আস্তে পাহাড় হয়ে আস্তে 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 ইন্ডিয়ার পথে রওনা দিলাম। পাকিস্তানি সৈন্যদের হত্যাকাণ্ড থেকে মাদ্রাসা ও এতিমখানাও রক্ষা পায়নি। সকাল 8টা বাজে তখন এমন সময় আর্মিরা ভিতর ঢুকলো, কিছু বিহারি ঢুকলো। বিহারিরা বলছে পাঞ্জাবিদের যে এরা সব মুক্তিবাহিনী, এই ট্রেন্স খোলা রয়েছে, এখান থেকে গুলিগালা করে, মাথায় টুপি দিয়ে বসে আছে। তখন হুজুর বলছেন না, এটা এতিমখানা মাদ্রাসা, এখানে কোনো মুক্তিবাহিনী নেই। তার সত্ত্বেও তারা গুলি করে। প্রথম কাটি হুজুর মারা যায়, তারপর আর একটা হুজুর মারা যায়, তারপরে বেশ কয়েকজন মারা যাওয়ার পরে বড় হুজুর এখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর ঘর থেকে বিটা ছেলে যত আছে সব বের করে, ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত বের করে নিয়ে এসে ওই রাইফেলের গুঁড়া দিয়ে মেরে এক জায়গায় জমা করে তারপর বিরাট ফায়ার করতে লাগবে। অপরাধটা হচ্ছে বাঙালি, আমরা পুরো মাদ্রাসা লুট হচ্ছে, চাল ধান সব টাকা পয়সা ভেঙে চুরে নিয়ে যাচ্ছে। হুজুরকে বললাম, হুজুর বললেন যে কিছুক্ষণ পর আর্মিদের গাড়ি আসবে, এসে ওই সব মৃত্যু মানুষদের নিয়ে চলে যাবে, গিয়ে নদীতে ফেলে দেবে, এদের দাফন করা দরকার। তা আমরা কী করবো? ট্রেন্স খোঁড়া আছে, ওখানে দিয়ে দেবো। বললে হ্যাঁ, কোনো জানাজা হবে না। কে পড়বে জানাজা? তখন কোনো মানুষ আছে? বিহারি ছাড়া কোনো বাঙালি নেই। জয়পুরহাটের পাগলা দেওয়ান ছিল উত্তরবঙ্গের মানুষদের ভারতে পলায়নের এক বহুল ব্যবহৃত পথ। যুদ্ধের গোটা 9 মাস জুড়ে পাগলা দেওয়ান ছিল এক নারকীয় বৌদ্ধভূমি। এটা মূল পাকা বাঙ্কা। তারপরে আপনার এই যে মাজার আছে, মাজারের ওখানে একটা ছিল। তারপর আপনার পাগলা দেওয়ানের উত্তরে ছিল, হ্যাঁ। আর তারপর আপনার ওই দেওয়ান মোজাম্মেল বাড়ির ওই পাশে একটা ছিল। বেলা তখন আনুমানিক 4টা থেকে 4:30 হবে, 2টা জিপ
এখান থেকে নিয়ে তারা ওই যে পল্লীবালা স্কুল দেখছেন, ওই পল্লীবালা স্কুলে তারা যায়, দুটা জিপ। তখন আমি বাসার থেকে একটু দেখতে আসি, তখন ছোটো ছিলাম তো। আর বহু হিন্দু লোক বাইরে ওই কলমগ্রাম ওই দিকের বহু হিন্দু লোকের গাড়ি সারিবদ্ধভাবে উত্তর দিকে ইন্ডিয়া যাচ্ছিল, গরুর গাড়ি, মহিষের গাড়ি, এইভাবে তারা যাচ্ছিল। তখন ওরা সেই জিপগুলা নিয়ে যায় ওখানে দাঁড় করলো। তো সব সেনাবাহিনী, ওই পাক সেনাবাহিনীরা রাইফেলগুলো এইভাবে কাঁধে আসে, গাড়ির আগে বেশ এইভাবে দৌড়াচ্ছে। আর দুইটা গাড়ি ভর্তি সব মানে ইয়ং বয়সে যে মেয়েগুলান হিন্দু, সব হিন্দু মেয়ে, ওদেরকে গাড়ি ভর্তি করে নিয়েছে। আর সব কান্নাকাটি করতেছে, চিল্লাচিল্লি করতেছে। আমি সচক্ষে দেখলাম। দেখার পর তখন তারপর দেখি যে এখানে আসে গাড়িটা ঘোরায় নিয়ে চলে আসলো পাগলা ধানে। যাওয়ার পথে এই মেয়েগুলিকে তারা গুলি করে মারে। এই যে কার্তিক মাহাতো আছে, তার একটা গর্ত ছিল, গর্তর পাশে ওই গর্ত খুঁড়ে ওখানে ওদেরকে পোঁতায় রাখে। সেটা হলো আপনাদের বর্তমানে গণখবর। এখানে আরও লোক মারছে এবং ওখানে তাদেরকে পুঁতে রাখছে। পাক সেনা এখান থেকে যাওয়ার 2 দিন পরে আসলো, সোমবার দিন। বাইরে করতে খালি গন্ধ, খালি মদের বোতল টোতল, কাপড় চোপড়, মানে বিভীষিকার, রক্ত টক্ত, মানে বাড়ি থাকা যায় না। আর আশপাশ যেখানে সেখানে লাশ, ওই যা তাকে খুঁড়ছে আর চাপা দিয়ে চলে গেছে। ওগুলো কুত্তায় টুত্তায় খুঁড়ছে। এগুলো দেখার পরে তারপরে হাজার হাজার লাশ মারছে, এখানে হাজার হাজার লোককে মারছে। এটা ছিল দক্ষিণ অঞ্চলের মেন রোড, এটা কেন কাছে বর্ডার, যাতায়াতের সুবিধা হবে। এই আপনার বগুড়া, দুপচাচিয়া, কালু, সান্তার, নওগাঁ, আত্রাই, রায়নগর, এদিকের লোক সব এদিক দিয়ে যেত, কারণ এটা নিরাপদ মনে করতে হয়। কিন্তু এর মধ্যে যারা ধরা পড়ছে জেলে, সেগুলো সব মার ফেলছে। এদের যখন মুক্তিপদ যোদ্ধারা আসে, রাত্রে মাইন সেট করে গেল। এই মাইনে এদের মোটর একটা গেল, বাস্ট হয়ে উড়ে গেল। কিন্তু পাক সেনা মরেনি। 18 জুন পাক সেনারা মসজিদ থেকে সবগুলো লোক ধরে নিয়েছে, আশেপাশে সব গ্রামের লোককে নিয়েছে। 4টা সাড়ে 4টার দিকে এই নতুন বাড়ির পিছনে বাড়িতে নিয়েছে, ঘরের মধ্যে ঢুকে রাখার পর ওদের হাতে একটা গর্ত খুলে নিয়েছে। ওই ঘর থেকে 2 জন করে হাতে হ্যান্ডকাপ দড়িতে বাঁধে নিয়েছে, ওই গর্তের পাড়ে নিয়েছে, রামদাদে কোপ মারে আর ওই পাতে লাথি ঠেলে দেয়, গর্তের মধ্যে ফেলে দেয়। এভাবে দিয়েছিল 36 জনকে। তো গর্তের থেকে উঠে যায় জীবিত 6 জন ছিল, এখন 3 জন আছে। আমাকে 6-7টা কোপ দিছিল, কিন্তু এই দিকে আমার পায়ে চলো না, আমার পায়ে চলে ঠিক এই দিকে, এই দিকে, আমার এই যে কোপ দিছিল, এই চাবালি, তাতে এই যে এটা থেরকু জায়গা পাইছে, এই যে নাই, এই টানার আগে নাই। 1971 সালে পাকিস্তান সেনাবাহিনী ও রাজাকারদের দ্বারা এদেশের মানুষদের হত্যার ব্যাপারে এক বিশেষ বৈশিষ্ট্য ছিল যে এসব লাশের কোনো সৎকার হতো না। পৃথিবীর সব ধর্মে, সব সংস্কৃতিতেই মৃতদেহের প্রতি সম্মান দেখানোর রেওয়াজ রয়েছে, এমনকি তা যদি শত্রুপক্ষের লাশও হয়ে থাকে। কিন্তু পাকিস্তানি সৈন্যরা বাংলাদেশের মানুষদের হত্যা করে তাদের লাশ ফেলে রাখত নদীর পাড়ে, খালের ধারে, রাস্তার পাশে, বাড়ির উঠোনে, সর্বত্রই। কেবলমাত্র নিজের পছন্দমতো ব্যক্তি ও দলকে ভোট দেবার জন্যে এত বড় মূল্য পৃথিবীর আর কোনো জনগোষ্ঠীকে দিতে হয়নি, যা 1971 দিয়েছে বাংলাদেশের মানুষ। যেটা বললাম যে 1971 সালে কোনো বাঙালির জীবনই নিরাপদ ছিল না, কিন্তু সবচেয়ে বিপন্ন ছিল হিন্দু সম্প্রদায়ের জীবন, কারণ তাদেরকে বিশেষ করে লক্ষ্যবস্তু হিসেবে হত্যা করা হচ্ছিল। এবং তার মধ্যে আরও বিপন্ন ছিল দরিদ্র হিন্দু সম্প্রদায়ের জীবন। ধনী হিন্দুরা কেউ কেউ টাকা দিয়ে, সোনার গয়না দিয়ে বেঁচে গেছে, এরকম ঘটনা আমরা শুনেছি। কিন্তু দরিদ্র নিম্নবর্গের হিন্দুদের তো বাঁচবার কোনো উপায় ছিল না। পাকিস্তান সেনাবাহিনী বা রাজাকারদের ধরা পড়লে তাদের মৃত্যু প্রায় অনিবার্যই ছিল। তো আমরা এই যে নিম্নবর্গের হিন্দু সম্প্রদায়ের উপরে যে অত্যাচার এবং আমরা গণহত্যা যে তালিকাগুলো পাই, আমরা দেখব যে সংখ্যায় তাদের অনুপাতের তুলনায় এই হতাহত হওয়ার সংখ্যা তাদের মধ্যে বেশি, জনসাধারণের মধ্যে আনুপাতিক হারে। বলতে পারেন তাদের রক্তের উপরেই প্রায় বাংলাদেশের স্বাধীনতা। কিন্তু যেহেতু বা আমাদের রাষ্ট্র ক্ষমতার বলয়ে বা আমাদের কর্পোরেট মিডিয়ায় তাদের কোনো প্রতিনিধিত্ব নেই, ফলে তাদের কোনো কথা তেমন বলা হয় না, তাদের ত্যাগ তিতিক্ষার কথা। এসব বিবেচনায় আমি একটা কাহিনী ছবি করি, জীবনঢুলি নামে, যেখানে জীবন কৃষ্ণ দাস নিম্নবর্গের একজন ঢাকি, তার অভিজ্ঞতার মধ্য দিয়ে 1971 এই ভয়াবহ সময়টি, করাল সময়টি আমরা তুলে ধরার চেষ্টা করেছি, যেখানে
ওই চুকনগর গণহত্যায়, যেখানে জীবন ঢুলির পরিবার, তার স্ত্রী, পুত্রকন্যা নিহত এবং সে ভাগ্যক্রমে বেঁচে যায়। তো আমরা ওই জীবন ঢুলির পরিবারের অভিজ্ঞতা এবং ওই সময়ের অভিজ্ঞতা নিয়ে আমরা এটা আপনাদের দৃশ্য দেখাই। এটি কাহিনী চিত্র, আমি চিত্রনাট্য লিখেছি, কিন্তু এর প্রতিটি অংশ, ওই যে বিচ্ছিন্ন যেসব অংশ আছে, এই যে মৃত মা, তার কোলে শিশু দুধ খাচ্ছে তখন, এগুলো প্রত্যক্ষ ঘটনা, সেগুলো আমরা চলচ্চিত্রায়িত করেছি। তা আমরা এই দৃশ্যটি দেখি। আর কতক্ষণ? তাড়াতাড়ি কর, রাত্রি হবে। হয়ে আসলো বলে খিদে লাগিছে, আগে বাচ্চা দুটো খাক। सुअर का बच्चा, उतर जाओ। साले मालाउन का बच्चा। आगे बढ़ो, चलो आगे बढ़ो। चलो चलो चलो, लाइन में खड़ा हो जाओ। रुक जा। साले पहनचोद बांग्लादेश मांगता है, सबको अभी बांग्लादेश भेज देंगे। साले मलाउन का बच्चे। फायर! सामने चलो। उस तरफ देखो। मार साला रे। चलो কত কষ্ট, তা তোরা কি বুঝবি হারামের বাচ্চারা? ও বাবা, आजा निजाम, उधर देख। अबे गुल्लू जल्दी कर। उधर चल। अबे आजा, चल। पाकिस्तान पाकिस्तान
জীবনঝুলি ছবিতে চুকনগর গণহত্যাটি নির্মাণ আমার এবং আমার ফিল্ম ইউনিটের জন্যে খুব কী বলবো একটা আবেগময় অভিজ্ঞতা ছিল। একটা ঘটনা বলি, ওই যে এর আগে আমরা দেখিয়েছি চুকনগর গণহত্যার যে প্রামাণ্যচিত্র অংশটি, নিতাই গায়ন বলছেন তিনি দেখেছিলেন একটি মার কোলে একটি শিশু, তখনও মিতা মায়ের দুধ খাওয়ার চেষ্টা করছে, এটা আমরা এই ছবিতে একটু দেখিয়েছি। ওই বাচ্চা মেয়েটি পরে উদ্ধার হয়, একজন মুসলিম কৃষক থেকে উদ্ধার করে এবং তাকে লালন পালন করে, তার নাম দেওয়া হয় সুন্দরী রাজকুমারী। তো সেই সুন্দরী রাজকুমারীকে আমি চিনতাম, আমার গবেষণার কাজে তার সাথে আমার আলাপ পরিচয় হয়েছিল। সে নিতান্ত দরিদ্র নারী, মাঠে ঘাটে খেতে খামারে কাজ করে তার জীবন চলে। তো আমি হঠাৎ দেখি আমাদের যখন জীবনঝুলি ছবির শুটিং চলছে, অনেক ভিড়, বুঝতে পারেন প্রচুর মানুষ, শত শত হাজার প্রায়। হঠাৎ আমি দেখি যে ওই দৃশ্যের ছোটাছুটির মধ্যে ওই সুন্দরী রাজকুমারও ওই শরণার্থী হয়ে উদ্ভ্রান্ত ছোটাছুটি করছে। ওকে কিন্তু আমরা শুটিংয়ে আসতেও বলিনি, কিন্তু ও বোধহয় নিজের ভেতরে এক বিবেকের তাগিদ থেকে বা কেন, এবং আমি জানি না, আমার একটা অদ্ভুত অনুভূতি হলো ওর বাবা মা হয়তো ওকে বাঁচানোর জন্য বা নিজেরা বাঁচার জন্য ওই রকম আমাদের ক্যামেরার সামনে ওরকমভাবে ও যেমন ছুটাছুটি করছে ও করেছিল। সত্যিকা বলতে কি আমার মেরুদণ্ডে দিয়ে একটা অদ্ভুত অনুভূতি বয়ে যায়। তো এই ঘটনাগুলি হয়তো আমাদের এই গণহত্যার নানা দৃশ্য চিত্রায়িত করতে গেলে একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমার বা আমার ইউনিটে এইসব নানা অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। আজও যখন আমি সুন্দরী রাজকুমারীর ওই দৃশ্যটির কথা ভাবি, ওর বাবা মার পরিণতির কথা ভাবি, আমার খুব মনটা বিষণ্ণ হয়ে যায় ৭১-এর কথা ভাবলে। যাই হোক, তো ৭১-এ আরও এক ধরনের গণহত্যা ঘটেছিল, হয়েছিল, সেটা হচ্ছে বিহারি বাঙালির দাঙ্গার গণহত্যা। এই বিহারিরা, বাঙালিরা সবাই, এদের সবাইকে বিহারি বলে, উর্দুভাষী মুসলমান, কিন্তু সবাই বিহার থেকে আসেনি। কেউ বিহার থেকে এসছে, কেউ উত্তরপ্রদেশ থেকে এসছে, কেউ কলকাতা থেকে এসছে, সুদূর হায়দ্রাবাদ থেকে কেউ এসছে। তারা তৎকালীন পূর্ব পাকিস্তানে এসেছিল ভাগ্যের নশানে, এবং বিহারে খুব বড় দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গা থেকে পালিয়েও তারা অনেকে এখানে এসেছিল। এরা, আমি কি বলবো, এরা হচ্ছে বলা চলে জিন্নার এই ভুয়া দ্বিজাতি তত্ত্বের সবচেয়ে বড় শিকার, ভিকটিম। কারণ একসময় পূর্ববঙ্গ থেকে ৪৫ পরে হিন্দু বাঙালিরা উৎখাত হয়েছে, কিন্তু তারা ভারতে গিয়ে একটি রাষ্ট্র পেয়েছে। ভারত থেকে মুসলিম অনেকে এদেশে এসছেন, তারা আরেকটা রাষ্ট্রের নাগরিক হতে পেরেছেন। কিন্তু এই হতভাগ্য বিহারিরা দুইবার রাষ্ট্রচ্যুত হলো, ১৯৪৭-এ, ১৯৭১-এ। আরও খারাপ হচ্ছে যে পাকিস্তানিরা গোটা সময়টা পাকিস্তান আমলে এদেরকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছে, বাঙালিদের আন্দোলন সংগ্রাম ভাঙবার জন্যে, দাবি দেওয়া নস্যাৎ করার জন্যে। এবং যেহেতু ওদের মধ্যে লেখাপড়া তেমন ছিল না, শিক্ষার অভাব ছিল, নেতৃত্বের অভাব ছিল, সৎ নেতৃত্বের, ফলে বিহারিরাও বুঝে না বুঝে পাকিস্তানিদের দ্বারা ব্যবহৃত হয়েছে। সবচেয়ে বড় ব্যবহৃত হয়েছে তারা ১৯৭১ সাল। তার ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর দোসর হিসেবে গণহত্যা ঘটিয়েছে অনেক, আবার নিজেরও অনেক গণহত্যার শিকার হয়েছে। তো অনেক সময় বাঙালি ফিল্মে ক্যারাটে ঠিক বলতে চান না, কেন জানি এটা একটাকে ট্যাবু মনে করেন। কিন্তু দেখুন, আমরা তো শিল্পী, আমাদের কাছে মানুষই বড় কথা, মানুষের বর্ণ ধর্ম পরিচয় বড় কথা না। কে বাঙালি, কে বিহারি, কে ইংরেজ, কে জার্মান, এটা আমরা দেখি না। তার মানবতার পরিচয়টাই বড়, মানবিক পরিচয় বড়। মানুষকে যদি ধরেন তার ধর্ম বর্ণ ভাষার ভিত্তি আলাদা করতে না পারি, তাহলে রবীন্দ্রনাথ বা লালন ফকিরের কাছ থেকে আমরা আর কী বা শিখলাম একজন বাঙালি শিল্পী হিসেবে। তাই আমি এই ১৯৭১ সালে বিহারিরা যেসব বাঙালিদের উপর গণহত্যা চালিয়েছিল সেগুলো যেমন দেখিয়েছি আমার স্বপ্নভূমি বলে একটি প্রামাণ্যচিত্রে, তেমনই আমি বাঙালিদের হাতে যেসব সময় বিহারিরা গণহত্যার শিকার হয়েছে, যেমন সান্তাহার বা দিনাজপুরে, সেগুলো তুলে ধরেছি। তো আমি আমাদের স্বপ্নভূমি প্রামাণ্যচিত্রটা থেকে কিছুটা অংশ দেখাই আপনাদের। পাকিস্তানের গোটা সময়কালটাতে প্রাতিষ্ঠানিক শিক্ষায় অনগ্রসর এই জনগোষ্ঠীর একাংশকে পাকিস্তানি শাসক শ্রেণী নানা সাম্প্রদায়িক দাঙ্গায় এবং এদেশের মানুষের নানা গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনসমূহের বিরুদ্ধে লাঠিয়াল হিসেবে ব্যবহার করার সুযোগ নিয়েছে। অবশ্য বাঙালিদের জাতীয়তাবাদী আন্দোলনটা ছিল মূলত ভাষাভিত্তিক, ফলে উর্দু ভাষাভাষীদের এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার সুযোগও তেমন ছিল না। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে সৈয়দপুর, চট্টগ্রাম, খুলনা যেসব অঞ্চলে উর্দুভাষীরা শক্তিশালী ও সংখ্যায় ব্যাপক ছিল, সেসব জায়গায় মার্চ মাসের শুরু থেকে
বাঙালি ও বিহারিদের মধ্যে ছোট বড় নানা সংঘাত শুরু হয়ে যায়। মোহাম্মদপুর, মিরপুর, পুরনো ঢাকা ও সৈয়দপুর সহ দেশের অন্যান্য অঞ্চলের বিহারিদের একাংশকে পাকিস্তান সেনাবাহিনী বাঙালিদের হত্যা নির্যাতনে সহায়ক শক্তি হিসেবে ব্যবহার করে। 25শে মার্চ রাতে থেকে নিচে নামিনি আমরা। অনেক আশেপাশে বাঙালি যারা ছিল, বস্তি ছিল, সবাই সেখানে ঠাঁই নিয়েছে চারতলা বাড়িটার মধ্যে। একতলায়, কেউ দোতলায়। ওরা ভয়ে ভেবেছে যে সলিমুল্লাহ সাহেব বাড়িতে থাকলে আমাদের কিছু হবে না। জানলার কাচ দিয়ে খালি বোম, গুলি, সব কিছু এগুলো। এই জানলা মনে করুন যে শুরু হয়ে গেছে গুলি, মেশিন গানে গুলি চলছে তখন। মানে হয়েছে কি, অবাঙালিদেরকে পাকিস্তানি আর্মিরা ওদেরকে পুরো মানে রসদটা দিয়ে যাচ্ছে, একটু পর পর আসছে। আর ওদের গাড়ির থেকে ওরা মেশিন গানে গুলি ছুটছে। আর ভাই বোন আমরা 10 জন, তো 10 জন এখানে শুয়ে ছোট ছোট আমরা ধোঁয়ার গন্ধ পাচ্ছি, শুধু ভাবছি বোম টোম পড়েছে বা কোনো কিছু। আসলে ওরা বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। কে কীভাবে নেমে গেলাম নিচে, দোতলা অব্দি গেলাম মনে আছে আমার। সবাই দোতলা থেকে ঝাঁপ দিল পাশের বাড়িতে। ওখানে আমি একটা বাথরুমে গাছ শুনলাম, গিয়ে দেখি ওখানে আব্বা বাথরুমে, আব্বা, আম্মা আর আমি। লোকটা আমার সামনে আসলো, আমার সামনে বড় একটা ছুরি খুললো, আব্বাকে পিছন দিক থেকে খুব জোরে মারলো, এখানে ঘাড়ের মধ্যে মনে আছে, মেরে তুলে ফেললো। বেশ অনেক ডিপ হয়ে লাগলো। তোলার পরে ছুরিটা আমার দিকে তাকালো, বন্ধ করলো, আমাকে ক্রস করে চলে গেল। আর আমি ভাবলাম কি, আমার ছোট্ট হাতে আমি বাবার পিঠটা কি ধরলাম, কলকল কলকল করে রক্ত বেরোচ্ছে, আর গরম রক্ত, সমস্ত আমার হাত ভিজে এখান থেকে আমার এই পর্যন্ত চলে এলো। এর মধ্যে আরও 7-8 জন লোক দেখলাম বল্লম সোটা নিয়ে আসতে লাগলো। তখন দেখি না, আমি না ছুটে পাশের বাড়িতে গেলাম, একটা বাঙালি বাড়ি, টিন শেডের একটা বাড়ি। ও বাড়ি থেকে আমি প্রথম কি দেখলাম জানেন কি, মানে এখন ভাবি মাঝে মাঝে, অনেকগুলো মানুষ, ওই যে হিন্দুদের যখন দুর্গা প্রতিমা বানায় তার আগে ওই যে খড়কুটো দিয়ে একটা স্ট্রাকচার বানায় না, অনেকগুলো অমন মূর্তি মতো পড়ে আছে। আসলে ওগুলো মানুষ। এর মধ্যে আমার আরেক চাচা ছিলেন, চাচা করে আমার ছোট 2 বোন ছিল। 2 বোনকে একদম 6 মাস বয়সী ওদেরকে ছুঁড়ে ফেলে দিল, আর একটা বল্লম দিয়ে তাকে বুকের মধ্যে মারলো। মারার পরে গলার মধ্যে দড়ি দিয়ে পেঁচিয়ে পুরো মোহাম্মদপুর চেঁচিয়ে বেড়ালো, বুঝলেন, যতক্ষণ না সে মারা গেছে। তারপরে আপনি কি করে বাঁচলেন বাকি সময়টা? আপনি মোহাম্মদপুরেই ছিলেন? মোহাম্মদপুরে ছিলাম না, বাকি সময়টা আমরা এক বাড়িতে, এক নন বেঙ্গলি বাড়িতে, বাবার সাথে পরিচয় ছিল ভদ্রলোকের। উনি আমাকে রাস্তা থেকে বলতে গেলে তুলে নিয়ে তার বাসায় নিয়ে গেলেন। উনি একটা জিপ গাড়ি করে আমাদের সব ভাই বোনগুলোকে, আমরা মোট 8 জন তখন, শঙ্কর, যে মধুবাজার শঙ্কর, এই পর্যন্ত পৌঁছে দিয়ে বললো তোমাদেরকে এই পর্যন্ত নামিয়ে দিলাম, আর পারলাম না বলে উনি চলে গেলেন। তাই ভাবি মানুষ ভালো মন্দ আছে, কিন্তু তারপরেও বলি যে আসলে কেন এমনটা হয়, এমনটা কি না হলে হতো না। পাকিস্তান সেনাবাহিনী যখন ঢাকা থেকে ক্রমশ জেলা শহর ও গ্রামাঞ্চলের দিকে গেছে, তখন তারা চালিয়ে গেছে হত্যা ও ধ্বংসের এক নৃশংস তাণ্ডব লীলা। এর অনিবার্য ফলশ্রুতিতে পাকিস্তানের সমর্থক হিসেবে পরিচিত স্থানীয় অবাঙালিরা ক্রুদ্ধ বাঙালিদের আক্রমণের শিকার হয়। এক রাষ্ট্রশক্তি ভেঙে গেছে, তখনও গড়ে ওঠেনি আরেকটি রাষ্ট্রশক্তি। গৃহযুদ্ধের মতো এই বিশৃঙ্খল পরিস্থিতিতে বাঙালি বিহারি উভয় পক্ষেই ঘটে বেশ কিছু করুণ হত্যাকাণ্ড, যেমন দিনাজপুর, সৈয়দপুর, খুলনা, যশোর, ময়মনসিংহ ও চট্টগ্রামে। চট্টগ্রামের জামিল আহমেদ বলেন, আমরা যারা ওখানে নন বেঙ্গলি ছিলাম প্রায় 70-75 ফ্যামিলি। তা আমার ততটুকু বয়স হয়নি, দেখলাম যে আমার ফাদার মাদার বা ফ্যামিলি মেম্বার যারা, তারা ঘরের ভিতর সব আবদ্ধ, বাইরে হইতে চায় না ভয়ে। তো 26শে মার্চ 27শে মার্চ সবাই কী করলো, আমাদের একটা ক্লাব আছে ওখানে, রিভার সাইড ক্লাব, সব ফ্যামিলি মেম্বার যে যা পারছে ঘরের জিনিসপত্র নিয়ে রিভার সাইড ক্লাবে যাই সবাই একত্রবদ্ধ হলো। তারপরের দিন 28শে মার্চ যখন জেন্টসদেরকে ওইখান থেকে নিয়ে যাওয়া শুরু করলো, তখন মহিলারা আপত্তি জানালো যে আমাদেরকে ছাড়ে আমাদের স্বামী বা আমাদের পরিবার প্রধান ফ্যামিলি মেম্বার যারা, তাদেরকে আপনারা কেন নিয়ে যাচ্ছেন? তো বললো যে না, কোনো অসুবিধা নাই, নিরাপত্তার খাতিরে আমরা একে নিয়ে যাচ্ছি, পরে যখন পরিস্থিতি ভালো হবে আবার আমরা রিটার্ন করে দেব। তারপর বড় ভাইয়ের মুখের শুনে কথা যে এই সেই কালুঘাট ব্রিজ, ওদেরকে ওখান থেকে হাঁটায় আনে এই কালুঘাট ব্রিজে নিয়ে আসলো। এখানে নিয়ে আসার পরে ওই ডিচে ওখান থেকে 2 জনকে ডাকে আনে ঠিক উপরে, ওখানে উপরে আনে 2 জনকে ফায়ার করি মেরে ফেললো। বাকিদেরকে
একটা বাস খালি বাসে করে নদীর ওই পারে নিয়ে গেল। তারপর থেকে আজ পর্যন্ত আমরা জানি না যে আমার বাপ, দাদা, চাচা 3 জন ছিল এখানে, ওদের ভাগ্যে কি ঘটছে, কোথায় মারছে, আদৌ কি জীবিত আছেন আজ পর্যন্ত আমরা বলতে পারিনি সেটা। 10ই এপ্রিল সন্ধ্যার সময় জানতে পারলাম যে আমার ওই ফ্যামিলি মেম্বার যারা ছিল প্লাস আরও যারা ওখানে ছিল 200 থেকে 250 জন, তাদেরকে ঠিক বাইরে হওয়ার সময় ওরা ব্রাশ ফায়ার করে সবাইকে শেষ করে দিয়েছে ক্লাবের ভিতরেই। আমার মা, আমার 3 বোন, 1 ভাই, আমার চাচি 2টা ছেলে, ভাবি ছিল, ভাবির একটা ছেলে। ঠিক ক্লাবের পাশে 2টা গর্ত করি, সে কবরটা এখনো আছে। তবে সবচেয়ে বড় হত্যাকাণ্ড ঘটেছিল সান্তাহার ও দিনাজপুরে। সান্তাহারে বেশ কয়েক হাজার বিহারি নারী, পুরুষ ও শিশুকে হত্যা করা হয়। यहाँ पर 15 दिन हम लोग रहे, बहुत मुसीबत में रहे और चारों तरफ से घिराव करे हुआ रहा। दिन भर देखता था सब लड़की और लड़का सब अच्छा, और रात को सबको लिया के एक तो माँ के गोद से छीन के, मर्द के पास से लिया के, सबसे छीन के लिया के यही तालाब में किनारे में ख़त्म कर फेंक दिया। कुछ दिन में ऐसे करते सब आदमी को ख़त्म कर दी। थोड़ा कुछ बच गया रहा, बच जाने के बाद उसके बाद बोला कि तुम लोग को अब कुछ नहीं होगा, तुम लोग अपने अपने घर चले जाओ। 1 सप्ताह नहीं जाते ही शनिचर के जुमा को सब कोई पका के जरा सा खाएंगे, शनिचर के 11 बजे दिन में एकदम सब लेके तैयार, और सबको लिया के उस तरफ एक ग्रीन सब तालाब है, वही तालाब को वहाँ जमा किया, उससे आगे बढ़ने नहीं दिया। बस वहीं पर बांस से मार के गिरा के सबको ख़त्म। सब यही प्लेटफार्म में, यही रूम में तो रहे, यही रूम में 3 दिन हम लोग अपने वो घर में रहे। 4 दिन का दिन फिर हमला शुरू हो गया। उस दिन तो संताहट एकदम बिल्कुल सब खत्म, एक ठो बच्चा भी नहीं बचा, जो लास्ट में 2-1 आदमी बचा रहा बस। সান্তাহারের হত্যাকাণ্ডের আরও এক সাক্ষী সেই সময়ের বালক রিয়াজ আহমেদ। আপনার নাম? জি রিয়াজ। তোমার নাম কি বাবু? মাহিজুবিন আক্তার ফ্যান্সি। ফ্যান্সি, জি। তো রিয়াজ দোকান কতদিনের? জি আমার দোকান 10 বছর হলো। আপনার বাবা কি করতেন? আমার বাবা রেলে চাকরি করতো। 71-এর সময় সবাইকে যুদ্ধ সময় সব কেটে মেরে ফেলে দিয়েছে সব। কোথায়? সান্তাহাটে, চা বাগান, সান্তাহাট এলাকার নাম চা বাগান, স্টেশনের সাইডে জায়গার নাম। সেই জায়গা আমার চাচার বাড়ি ছিল, সেখানে আমরা বেড়াইতে আসি, গন্ডগোল সৃষ্টি হয় এই জায়গায়। রেল কোয়ার্টারই ছিল, কিন্তু এটা আমি জানি ওই জায়গায় ফাঁকা একটা জায়গা ছিল, ওই জায়গায় সবাইকে জমা করার পর কারো হাতে ভালা, কারো হাতে বিট, কারো হাতে রড, এক ধার থেকে যেরকম ধান যেরকম পিটানো আরম্ভ করে সে সময় আরম্ভ করে ওই রকম যেভাবে সেভাবে। আমাকে আর কোনো জ্ঞান নাই, ওখানে আমার বংশ সব শেষ। লাশের নিচে দেখলাম মা বাবা সবাই ওই জায়গায় পড়েছিল। কোথায় মারছিল আপনাকে? এই দেখেন এই জায়গার মধ্যে আছে চিহ্নটা, ভালার কোপানোর চিহ্ন আছে 71-এর। জি ছুরি দিয়ে মেরেছে? জি হ্যাঁ, ভালা ছিল না, বাঁশের মধ্যে লাগানো থাকে। ও বললাম। হ্যাঁ। আপনার কয় ভাই বোন ছিলেন বললেন? আমি 1 ভাই 3 বোন ছিলাম। তো আপনার বোনদের বয়স কত ছিল? বোনদের বয়স মনে করেন সব প্রত্যেক বছর এই আর যে আমার বছর যেরকম 8 ছিল, তারপর একটা 7, তারপর একটা 5, তার একটা কোলে ছিল সে সময়। ওই 6 মাস 1 বছর হবে। সবাই মারা গেছে? জি আমার সব আমি নিজের চোখে দেখছি কি লাশের মধ্যে সব কয়েকটা লাশ পড়ানো ছিল, মাও আমার মাটিতে পড়ানো ছিল। হ্যাঁ, বুকের মধ্যে ভালার আঘাত ছিল, উঠালাম মা করে কে মা উঠ। তখন লোক বললো, যখন আরেকটা ছিল বললো চলো তোকে মেরে ফেলবে, চলো আমার বাড়ি চলো। ও আমাকে উঠে নিয়ে গেল। ওই সময় আমরা বাইর হয়, আমি তো ছোট, সেই সময় আমাকে ভারভঙ্গ করে বসায় নিয়ে যায় বাড়ি। লোকটা নিয়ে যাওয়ার পর বাঙালি ছিল? জি বাঙালি ছিল। ওই যে ঘাটা যে ছিল, ঘাস শিবাজল বড়ি টড়ি ওই সময় লাগে দিয়া ঠিক করলো। ঠিক ওই অবস্থায় তারপরে মানে ওই নিয়ে যায় ক্যাম্পে ছাড়ে দিল। সান্তাহারের এই অমানবিক হত্যাকাণ্ডটি চলেছিল 2 সপ্তাহ ধরে। এই হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা জিজ্ঞেস করি স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার আজমল হোসেনকে। চারিদিকে বাঙালিরা যখন ক্ষিপ্ত হলো, তখন বিহারিরা আমাদের কাছে সংগ্রাম পরিষদের কাছে সমস্ত অস্ত্র এবং গোলা বারুদ এবং মানুষ কাটার যে জিনিসপত্র সমস্ত তিনারা আমাদের কাছে সংগ্রাম পরিষদের কাছে স্যালেন্ডার করলেন।
2 দিন পরে লঙ্গরখান থেকে আমরা রুটি দিয়ে সান্তারি স্টেশন, ওখানে বিহারি ছিল, হাফেজ বিহারির ওখানে ছিল, তখন আমরা তাদের খাদ্য সরবরাহ করলাম সংগ্রাম পরিষদ থেকে। তখন আমাদের কি যখন সারা বাংলা এই সান্তারের আশপাশে বাঙালিরা যখন আমাদের উপর ক্ষিপ্ত হলো যে আপনারা যদি ওদের খাদ্য দেন আপনাদেরকে হত্যা করা হবে, তখন হুমকির মুখে আমরা তখন বাধ্য হয়ে আমরা তখন স্যালেন্ডার করলাম তাদের কাছে। 2 দিন পরে বিহারি কাটা এখানে স্টার্ট হয়ে গেল। এমন হলো যে আমরা আমাদের হাতে নাগালের বাইরে চলে গেল। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোথা থেকে আসছে, ঝাঁকে ঝাঁকে মানুষ। তখন তো কোনো নেতা নেই, তখন বিশৃঙ্খলা অরাজকতার সৃষ্টি, যেরকম গৃহযুদ্ধ হলে যে অ্যাবিলিটি আসে যায় সেরকমই এখানে ঘটে গেছে। দিনাজপুরে সব মিলে কতজন বিহারি পুরুষকে মারা হয়েছিল বলে ধারণা? বহুত মারা হয়েছে, 2-3 মারা হয়েছে। আমার ভাই মারা গেল, বোন মারা গেল, স্বামীকে নিয়ে স্বামী সবকে মিটিংয়ে নিয়ে গেছে, এখন পর্যন্ত মিটিং শেষ হয়নি। 36 বছর হয়ে গেছে, মিটিং শেষ হয়নি। মিটিং শেষ হয়নি, মিটিং শেষ হলে আইব। কোথায় নিয়ে গেছিল? কোথায় নিয়ে গেল শুনলাম আমরা কি কাঞ্চন নদীতে নিয়ে গেছে। পরে উনি মারা যাওয়ার পরে আপনারা লাশ পেয়েছিলেন? না, লাশ পাইনি, লাশ পাইনি। আমার 2টা ভাই, বোনের 7 জন ছেলে মেয়ে, দুলা ভাই, ও শাশুড়ি ননদ সব মারা গেছে, কারোর লাশ পাইনি। লাল লাগা দিয়ে লঞ্জি দিয়ে ধরায় দিল, সব পড়ে গেল, মাটি দিয়ে দিল। যত বিহারি আছে সব বিহারি মানে বিধবা, 4টা-5টা বাঁচে গেল, মেয়েগুলা সব বিধবা, কেউ কারো স্বামী নেই, কারো ভাই। একদম শেষ। মাও বিধবা, বেটি বিধবা, বউ বিধবা। হ্যাঁ, আমার স্বামীকে মারলো, 5 মাসের মেয়ে আমার, ওই যে মেয়ে। আমাদের ঘর থেকে তো 5 জন মারা গেল। আমার স্বামীর 4 ভাই, আমার আব্বা, আমার শ্বশুর। এগুলা ইতিহাস নিবেন, এগুলা ইতিহাস। যে আমাদের সঙ্গে বসে খাইতো, আমার বাবার সঙ্গে, ভাইয়ের সঙ্গে, সেই আবার দুশ্মন হয়ে গেল। সৈয়দপুর ছিল মূলত বিহারি অধ্যুষিত শহর। উত্তরবঙ্গের এই রেলওয়ে জংশনটায় রয়েছে রেলওয়ের বিশাল কারখানা, ফলে বিহারিদেরও রয়েছে ব্যাপক সংখ্যায় উপস্থিতি। 1971 সালে সৈয়দপুরের বাঙালিরা বন্দী ও চরম অসহায় হয়ে পড়েছিল। 15ই এপ্রিল যেটা হলো যে আপনার এই সকাল 10:30টার দিকে হবে, তো বাড়ি দরজা ধাক্কাচ্ছে, মানে ওরা ভেঙে ফেলবে এরকম অবস্থা। তো আমার বাবা আপনার দরজা ধরে রেখেছে। এরপরে আমার যেটুকু খেয়াল আছে যে শাবল নিয়ে এসেছিল বোধহয় তারা, শাবল দিয়ে দরজার দুপাশে যে ইয়েটা হয়, কবজা থাকে, ওই কবজার ইয়ে দিয়ে ভেঙে ফেলে দরজাটা। বাবাকে দেখে উর্দুতে যেগুলো মানে মুখে আনার মতো না এরকম অশ্রাব্য ভাষা গালাগাল করছিল। তারপরে ওরা ঠিক এই জায়গায় বাবাকে খুব বড়, আমার মনে আছে, এত বিশাল একটা ছুরি দিয়ে একদম এখান থেকে পুরোটা ঢুকিয়ে দেয়। তো মেজো ভাই বাবাকে এরকম জড়িয়ে ধরতে গেছে, তখন ওর পেছনে উপর্যুপুরি ছুরি মারে ওরা। ছুরি মারার পরে তখন ওরা এর মধ্যে আবার ওই যখন আমার মেজো ভাইকে এরকম ছুরি মারছে, তখন মা ওখান থেকে শব্দ করে বেরিয়ে আসছে, এই যে উর্দু বাংলাতে মিলিয়ে বলতেছে, আমার বাচ্চাদেরকে মেরো না, আমাকে মেরে ফেলো, আমার বাচ্চাদেরকে মেরো না। পরে আমার বড় ভাইয়ের কাছে আবার আমার ছোট বোনটা ছিল, ওর বয়স তখন 2.5 বছর। বোনকে আপনার ওরা আপনার মারবে বলে ছুরি দিয়ে ইয়ে করছে। তো একবার আমার ভাই তখন কোল বদল করছে, তো কোল বদল পরে ন্যাচারালি কোলের এপাশ থেকে যখন আসছে ওই ছুরিটা মিস হয়ে ওর থাই, মানে 2 থাই ওর একদম ঝাঁঝরা হয়ে যায়। এরপরে আমার সেজো ভাই তাকে টেনে বের করে নিয়ে আসে এবং ওকেও ছুরি মেরে ফেলে দেয়। তো অনেকে একসাথে এসেছিল। তারপরে এর মধ্যে আমার মাকে টানতে টানতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে মানে আমি যতটুকু দেখেছি যে ওই নিচতলা থেকে দোতলায় ওঠার যে সিঁড়িটা আছে, ওই সিঁড়ির ওখানে নিয়ে যায় প্রথমে মাকে ছুরি মারে। পরবর্তীতে আমরা শুনেছি যে যারা ওই আশেপাশে ছিলেন, যে আমার মা চিৎকার করছিল ওই অবস্থায় মাকে, ওই অবস্থায় তারপরে মাকে আপনার শুনেছি যে জীবন্ত পুঁতে ফেলা হয়। এইসব ছবির অংশগুলো দেখিয়ে মোটামুটি আমার আলোচনা আমি তুলে ধরার চেষ্টা করেছি। মূলত আমি যেসব ছবি নির্মাণ করেছি এবং সেসব নির্মাণে আমার যেসব অভিজ্ঞতা হয়েছে
এই গণহত্যা প্রসঙ্গে, সেগুলি আমি আজ আলোচনা করলাম। কিন্তু আবার বলি, বাংলাদেশের গণহত্যা একটা বিশাল ব্যাপার, এটা একটা মহাকাব্য। এত অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, এমন কোনো গ্রাম তো পাওয়া যাবে না বাংলাদেশে যেখানে একটা গণকবর নেই। খুব কম পরিবারে আছে যার কেউ না কেউ একটু নিকটবর্তী বা দূরবর্তী কেউ নিহত হননি। তো সেই জন্যে এত বিশাল কর্মকাণ্ড ঘটনাকে তো আমার একটা দুটো ছবিতে তুলে ধরা সম্ভব না। তবে আমি আমার ফিল্ম ইউনিট আপ্রাণ চেষ্টা করেছি। এবং এই গণহত্যার কয়েকটা প্যাটার্ন ছিল। একটা প্যাটার্ন ছিল, আমি বলি, যে মুক্তিযোদ্ধাদের তো মেরে ফেলবেই, তারা তো সশস্ত্র যোদ্ধা, তাদের পেলেই মেরে ফেলতো। ছাত্র তরুণরা একটা বড় টার্গেট ছিল, তাদেরকে ধরতে পারলে মেরে ফেলা হতো। যারা আওয়ামী লীগ করে বা বামপন্থী দল করেন, প্রগতিশীল রাজনৈতিক দল করেন, তাদেরকেও পেলে মেরে ফেলা হতো। এবং একটা সম্প্রদায় হিসেবে হিন্দু সম্প্রদায়কে বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এই যে আগে বলেছি, পুরো পাকিস্তানকে হিন্দু শূন্য করতে হবে, এটা পাকিস্তানি উচ্চ পর্যায়ের জেনারেলদের থেকেই সিদ্ধান্ত ছিল। এবং এথনিক ক্লিনজিং এক ধরনের। আর বিহারি বাঙালি এইসব দ্বন্দ্বে, দাঙ্গায় অনেক মানুষ মারা গেছেন। 71 সাল আরও অনেক কিছুর মতো অনেক কিছু বলেছে, একটা জাতির মুক্তিযুদ্ধ, একটা ভয়াবহ দাঙ্গা, অনেক সময় একটা বড় দাঙ্গাও। দলে দলে মুসলিম জনতা গিয়ে একটি হিন্দু গ্রামে হামলা করেছে, হ্যাঁ, বাঙালি মুসলমানরা, এবং সেই গ্রামে লুটপাট করেছে, যা করার ধর্ষণ এগুলো হয়েছে। তো এইগুলো ঘটেছে, ফলে অনেক কিছুই ঘটেছে। আরেকটা প্যাটার্ন হচ্ছে যে অন্য দেশের ধর্ষণ সব দেশে, সব যুদ্ধেই হয়। পাকিস্তান সেনাবাহিনী নৃশংসভাবে দেশের নারীদের ধ্বংস করেছে। অল্প বয়সী নারী থেকে প্রায় পৌরা বৃদ্ধাও তারা হাতে রক্ষা পায়নি। তবে যেটা সবচেয়ে জঘন্য কাজ তারা করেছে, অনেক ক্ষেত্রেই ধর্ষণ করার পর এইসব নারীদের তারা হত্যা করেছে, মেরে ফেলেছে, যাতে তাদের কোনো চিহ্ন না থাকে, সাক্ষী না থাকে। এবং দুটো ঘটনা আমরা সুনির্দিষ্ট জানি, একটা হচ্ছে ফিরোজপুরের ভগীরথী, আর একটা হচ্ছে মাগুরার হেলেন, যাদেরকে হত্যা করার পর তাদের মৃতদেহ জিপের পেছনে রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয়েছে। ফলে বুঝতেই পারছেন যে বিভৎসতা, নৃশংসতা। 71 সাল ছিল একটা করাল সময়। ওই সময় এইসব গণহত্যাগুলি, মানে আমি বলবো যে পৃথিবীর যেসব ভয়াবহ গণহত্যার কথা আমরা জানি, পোল্যান্ডে, বেলারুশিয়ায়, কম্পুচায়, প্রায় সেগুলোকেও ম্লান করে দেয়। তা আমার ছবিতে আমি আমার ফিল্ম ইউনিট সাধ্যমতো সেই গণহত্যার ঘটনাগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ।